tokenization, lemmatization, storming, access speech tagging, name entity recognition, parsing, reference resolution. কি রে ভাই, এই তো কুইজে ছিল না? এটা তো ছিল না, না, স্লাইড 1 2 ছিল না। আচ্ছা এটা বাদ দে, এগুলো সব থিওরিটিক্যাল জিনিস, স্লাইড 3 থেকেই পড়া। স্লাইড 3 থেকেই পড়াই, স্লাইড 4 তো আবার হ্যাঁ কুইজে আছে। হ্যাঁ 3 হ্যাঁ 4 4টা আজকে আমার রাতে পড়া লাগবে, কালকে আবার 4 বোঝাবনি, আজকে 3 বুঝাই দিই। আচ্ছা ঠিক আছে। দেখ, বেসিক্যালি এখানে কি কি ডিসক্রাইব করবো তোরা, এমএল ক্লাসিফিকেশন দিব, মেশিন লার্নিং এর ক্লাসিফিকেশন যেটা আমাদের দরকার নেই বুঝি, ফিচার রিপ্রেজেন্টেশন শিখাইবো, প্রবাবিলিটি এই যে বেসিক প্রবাবিলিটি যেটা নেইভ বেস 422 তে যেই দুটো শিখায়, তারপর এমএল ওটা তো ইভ্যালুয়েশন করি এটার নাই উপরে। আমি। ও করস নাই, তাইলে তো না। প্রবাবিলিটি নিয়ে একটু প্যারা খাইতে পারো, মুখস্থ ফর্মুলা যদি মুখস্থ করে রাখোস তো এটা প্যারা খাবি না, আচ্ছা বললাম, মানে যদি সমস্যা নেই আসে বল। আর কি প্রবাবিলিটি, হুম। শিওর না আসবে নাকি না। এখন ক্লাসিফিকেশনে যাই। উম স্যার এখানে একটা এক্সাম্পল দিছিল, ওই যে মানকি, মানকির হুম। মা হারায় যায়, হ্যাঁ মানকি এখন খুঁজে পাবে কেমনে? তো হ্যাঁ ক্লাসিফায়ার নামে একটা জিনিস থাকে বুঝছো, হ্যাঁ। মানে যে ক্লাসিফাই করে সবকিছু, সবগুলা, মানে মনে কর তুই একটা এমএল ইয়া করবি, এমএল ডিজাইন করবি, এমএল বডি, ঠিক আছে? হুম কারণ ডিজাইন করার মধ্যে তোর মনে কর বিভিন্ন ফিচার থাকে, ফিচার গুলো বলতে হলো একটা ক্যারেক্টারিস্টিক ওদের, যেমন ওই পোলাটা কি ভালো, ওই পোলাটা কি খারাপ, এই টাইপ এমএল এর ক্যারেক্টারিস্টিক থাকে, যে এমএল টা কি করতে পারে কি করতে পারে না। তো ওগুলারে ফিচার বলে বুঝছো, ক্যারেক্টারিস্টিক হুম গুলারে ফিচার বলে। কারণ এই হুম ফিচার গুলো আইডেন্টিফাই করে আলাদা আলাদা করে হলো ক্লাসিফায়ার নামে একটা জিনিস। তো এখানে এক্সাম্পল দিতেছে বাটারফ্লাইটা হলো ক্লাসিফায়ার, ঠিক আছে? এখন হুম মানকিটা হলো কি করবে, বাটারফ্লাই মানকিরে বলছে যে কি সমস্যা, মানকির বাচ্চা বলছে যে আমার মা হারায় গেছে, ভালো কথা। কারণ বাটারফ্লাই যেহেতু ক্লাসিফায়ার মানে আইডেন্টিফাই করতে পারে, আলাদা করতে পারে, তো ও জিজ্ঞেস করছে যে তোমার মায়ের একটু ক্যারেক্টারিস্টিক গুলা বলো, দেখতে কেমন, মানে ফেচার জিজ্ঞেস করছে কি কি ফেচার আছে, হুম ঠিক আছে? হুম এখন মানকি বলা শুরু করছে শুরুর দিকে যে আমার মা বড়, আমার চেয়ে বড়। বাটারফ্লাই বলছে আচ্ছা ঠিক আছে, আমি তো বুঝছি তোমার মাকে, চলো যাই। নিয়ে গেছে হাতির কাছে। লজিক্যালি তো ভুল না, তাই না? মানকির বাচ্চা হুম বলছে বড়, হাতি তো বড়ই। হুম বাটারফ্লাই তো একটা এআই, ও তো বুঝতেছে না কি আসলে, বড় চাইছে বড় দিছি আমি, মানে চ্যাট জিপিটি শুরুর দিকের অবস্থা আর কি। হুম যাই হোক, এখন মানকি বলছে এটা তো আমার মা না, আমার মায়ের তো সুর নাই, আর আমার মা এত বড় না, আমার চেয়ে অল্প বড়, আর আমার মানকির ওই কি বলে আমার মার লেজ আছে। শেষ। হুম। বলছে এই তো বুঝতে পারছি তোমার মাকে, চলো যাই তোমার মায়ের কাছে যাই। তো নিয়ে গেছে হলো ইয়ার কাছে, একটা পিগের কাছে। সাপ। হুম এখন পিগের তো লেজ আছে, পিগ তো মানকির চেয়ে অল্প একটু বড়, পিগের সুর নাই। তো এই যে তোমার মা, নাও যাও। মানকি তো বলে না, এটা তোমার মা না, আমার মা হ্যাঁ তো এরকম না, পিঙ্ক না, আমার মা আমার মতো দেখতে, আমার চেয়ে একটু বড়। আমার মায়ের কি বলে, এরকম ওই যে নাক আছে না পিক, ওইরকম নাক নেই, আর হ্যাঁ। লেজটা এরকম পেঁচানো না, সোজা লেজ, হুম ঠিক আছে? এই হুম কথা বলছে। তো বলছে, চিনছি চিনছি তোমার মারে চিনছি, চলো যাই। নিয়ে গেছে একটা সাপের কাছে, হুম অ্যানাকোন্ডা সাপ বড়। মানকি দেখা তো অবাক, কিরে ভাই, কার কাছে নিয়ে আসলো? তো সাপের ওই যে পিছনে লেজ থাকে না, ওইটার লেজ ভাবছে ও। হুম। তারপরে কি বলে, বডি তো মানকির কালারের দেখতে বলতে গেলে, হ্যাঁ এই যে ছাই কালারের, ছাই তো না, ওই যে মাটি কালার। যাই হোক, হ্যাঁ। তখন বলছে যে আমার মায়ের এরকম সামনে দুইটা দাঁত নাই, 20 দাঁত নাই, আর মায়ের পা আছে চারটা। হুম এরপর বলছে আচ্ছা ঠিক আছে, এবার বুঝছি তোমার মাকে। পরে আসলে ওর মায়ের কাছে নিয়ে গেছে, তো কতগুলা ফিচার ডিসক্রাইব করা লাগছে, তারপর ওর মায়ের কাছে নিয়ে গেছে। হুম তো এইগুলা হলো ফিচার, ওই যে ক্যারেক্টারিস্টিক গুলো হলো ফিচার, আর ক্লাসিফায়ারটা হলো বাটারফ্লাই। এই ক্লাসিফায়ারে যদি তুই বলে, এই ক্লাসিফায়ারে বলে দেওয়া লাগে যে কি কি ফিচার আছে আমার ইয়াতে, আমার এআই মডেলে কি কি ফিচার আছে হ্যান ত্যান, ওগুলা ওয়াইজ মানে ও আইডেন্টিফাই করতে। তুই আবার কল দিতেছে আমার, দাঁড়াতো 1 মিনিট। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ শুনতেছি, বল। বেসিক্যালি ক্লাসিফায়ারে ডিসক্রাইব করা লাগে তোর এআই মডেলটা কিরকম। এই ক্লাসিফায়ার সবকিছু ইয়া ফিচার গুলো আলাদা আলাদা করে রাখে। এটা হলো ক্লাসিফায়ার ফিচার, ওয়াটার ক্লাসিফায়ার, ওয়াটার ফিচার, হোয়াট ইজ আচ্ছা এ তো ফিচার, তার এগুলো। মানে কি হচ্ছে যে ধর আমরা যখন মডেলগুলোকে ট্রেন করি, তো ওই হ্যাঁ, মডেলগুলো হচ্ছে ক্লাসিফায়ার আর আমরা হচ্ছে ফিচার এক একটা, মানে আমরা হচ্ছে না শিখাই না মডেলগুলোকে, তো তাহলে ওরাই হচ্ছে না, ক্লাসিফাই আমরা করে। তো ভাই, আমরা তো মানে ক্রিয়েটর বলতে গেলে। ক্লাসিফায়ার হলো
আলাদা বিভিন্ন ফাংশন থাকে ক্লাসিফাই করার জন্য মডেলগুলোরে, ওটা আলাদা মানে মডেল আইডেন্টিফাই করে বেসিক্যালি। এটা নর্মাল ইন্টারঅ্যাকশনের একটা ইয়া। মেইন জিনিসটা হলো এআই মডেলের হলো ফিচার। যেমন আমি কিছু মডেলের নাম বলি, একটা হলো ওই যে নিউরাল নেটওয়ার্কের নাম তো শুনছিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নিউরাল নেটওয়ার্কের ফিচার কি কি? নিউরাল নেটওয়ার্কের ফিচার হলো এটা বেশি এই যে অনেক ইনফরমেশন নিয়ে কাজ করে, অনেক ডিপ কাজ করে। আর হ্যাঁ প্রত্যেকটা ফ্রন্ট ব্যাক এরকম যে ব্যাকওয়ার্ড সাবস্টিটিউশন, ফরওয়ার্ড সাবস্টিটিউশন এরকম করে করে তারপর এই যে সিগময়েড ফাংশন দিয়ে বিভিন্ন কাজ করে ইনফরমেশন গুলা মানে শিখে আর আস্তে আস্তে। তো বেসিক্যালি ওটা মেডিকেল সাইডে বেশি ইউজ হয় কারণ অনেক বেশি অ্যাকুরেট, আর সিগময়েড ফাংশনের ইয়া বিভিন্ন ফিচার আছে আলাদা। তারপর আরেকটা আছে হলো লজিক্যাল রিগ্রেশন, বুঝছো? লজিস্টিক রিগ্রেশনে কি করে, নর্মালি ইনফরমেশন নেয়, নিয়ে একটা কার্ভ শিখে, বেসিক্যালি কার্ভ, বুঝছো, যে কোন দিকে ইয়া হইতেছে, মানে কোন ইনফরমেশন, মনে করো একটা বাড়ি বাড়ি কিনতে গেছে, কারণ বাড়ির যে ফিচার গুলা, যে দাম কত হবে একটা বাড়ি কেনা, বাড়ির রুম আছে 3টা, তারপর গ্যারাজ আছে, লোকেশন ভালোতে দাম বেশি হবে। তারপর একটা বাড়ির মনে কর রুম 2টা, তারপর বাজে জায়গায়, ওটার দাম অবশ্যই কম হবে। তো এরকম অনেকগুলা বাড়ির ইনফরমেশন যদি ফিড করস লজিস্টিক রিগ্রেশন মডেলকে, তখন লজিস্টিক রিগ্রেশন মডেল একটা কার্ভ বের করবে যে এই রকমের দিকে বাড়িটা গেলে দাম এরকম রাইজ হইতেছে, ওই রকমের দিকে গেলে দাম ওরকম কমতেছে, বুঝছো? তো ওই ওয়াইজ তুই যখন এ আর কি বলে ট্রেনিং আর টেস্টিং ডেটা থাকে আলাদা, বুঝছো? মানে ট্রেনিং ডেটা টেস্টিং ডেটা এটা স্প্লিট করলাম 70-30 40-60 এরকম ডিভাইড করে। তো ট্রেন বেশি দেয় ডাটা, আর টেস্টিং অল্প ডাটা রাখে। এতে কি হয়, ট্রেন হয়ে যায়, এই যে কার্ভ বের করে অথবা ইনফরমেশন বের করে যেই মডেলই হোক, এই মডেল বের করার পর তুই যখন টেস্টিং এ দিবি, তখন মানে ওই ইনফরমেশন গুলো কিন্তু ও জানে না, কিন্তু ও অলরেডি শিখে গেছে যে কেমনে কাজ করে, আসলে দামগুলো কেমনে হইতেছে ধরতে পারছে। তো তখন তো ও তোকে একটা প্রবাবিলিস্টিক গেস দিবে যে এরকম হইতে পারে দামটা, হ্যান ত্যান, মানে ক্যালকুলেট করে প্রবাবিলিস্টিক একটা গেস দিবে, প্রবাবিলিটি ক্যালকুলেট করবে, করে বলবে যে এরকম এরকম দাম, বুঝছো? এটাই মেইনলি তোর এআই মডেলের কাজ, এআই এমএল তাহলে মডেলের এখানে কাজ। যেমন হচ্ছে ক্লাসিফায়ার বললো, ক্লাসিফায়ার এখানে এক্সাম্পলে দেখাচ্ছে ক্লাসিফায়ার হচ্ছে শিখতেছে, ফিচার নিয়ে শিখতেছে, ঠিক আছে, বা হ্যাঁ, আমাদেরকে একটা হ্যাঁ, আউটপুট দিচ্ছে। তো মডেলগুলো সেম কাজ করতেছে না, যে আমরা বিভিন্ন জিনিস ট্রেন করাচ্ছি ওকে দিয়ে, তারপর হচ্ছে এগুলা শিখে ও হচ্ছে হ্যাঁ, হ্যাঁ, টেস্ট করে। মডেল গুলাকে একরকম ক্লাসিফায়ার বলতে পারো। হ্যাঁ আর মডেল গুলা হলো ফিচার রেকগনাইজ করা শিখে। হ্যাঁ বুঝছি এবার। এই classifier butterfly feature হলো bigger than maybe, not a great gray hunk, no tusk trunks, এই যে like tail coils around trees, doesn't slither or hiss, এই যে সাপ না, no nest of legs greater than zero, এই যে এগুলা বলার পর মায়ের কাছে নিয়ে গেছে, এই আর কি। বুঝছি। এগুলো হলো ফিচার, বুঝছো? ক্যারেক্টারিস্টিক গুলো ফিচার, আর ক্লাসিফায়ার হলো বাটারফ্লাই, মানে এই যে মডেলটা। The objects are described by properties of a feature. Classifiers make predictions based on property. Good classifiers consider many properties jointly. মানে অনেকগুলো ফিচার কনসিডার করে গুড ক্লাসিফায়ার। ক্লাসিফায়ার্স মে ওভারফিট, দ্যাট ইজ পারফর্ম ওয়েল অন ট্রেনিং ডাটা বাট পুরলি অন আনসিন ডাটা। ওভারফিট মানে কি, মানে মুখস্থ করা একরকম, যেমন ম্যাথ মনে কর, ঠিক আছে? হুম। একটা পোলা যদি ম্যাথ করতেছে, ও যদি পুরা বইয়ের ম্যাথ সব মুখস্থ করে ফেলায়, ওই বই থেকে ম্যাথ দিলে তো ও কোথাও আটকাবে না, আটকাবে? না। কিন্তু ও তো মুখস্থ করছে, ও তো বেসিক ঠিক নাই। ওরা যদি একটু পেঁচায় ম্যাথ দেয়, ও কি পারবে? না পারবে না। এক্স্যাক্টলি, এইটাই হয় হলো ওভারফিটে। ওভারফিটে কি হয়, অনেক বেশি যদি ডেটা দিয়ে ফেলাস, তখন হ্যাঁ মডেলটা কি করে, দেখে যে অনেক বেশি ডেটা আমার কাছে, আমি এটা করতেছি ওটা করতেছি, সব টাইপের ডেটা আমার কাছে আছে, তো ও মুখস্থ করে ফেলা একরকম। তো বেসিক্যালি ট্রেনিং থেকে যদি তুই কোনো ডেটা দেস অথবা টেস্টিং থেকে কোনো ডেটা দেস, ও প্রেডিক্ট করার চেষ্টা করবে হলো ইয়া কি বলে, হ্যাঁ, এই যে মানে এটা হয় বেসিক্যালি সিমিলার টাইপ ডেটা দিলে অনেক, বুঝছস? মানে মানে স্কিউড বায়াসড হয়ে হয়ে যায় যায় আর একদিকে, কি। বায়াসড হয়ে যায়, ওইটাই যে এটাই আচ্ছা হবে, আমি এই শিওর। জিনিসগুলা কি আসলেও মানে আসল কথা নাকি হাইপোথিসিস? লাইক এখানে একটা মানুষের মতন বলা হইতেছে না, যে মানুষকে তুই তুই সব টেস্ট কিছু, করবি, তো তুই 422 তেই টেস্ট করবি, এগুলা এগুলা আসলে কথা। মানে 422 এরকম আসলে হয়, তুই দেখবি মডেলগুলো তোর এভাবে মডেল, ভাবে? হ্যাঁ, হ্যাঁ, তুই দেখবি তোর মডেল হঠাৎ করে মানে বাজে পারফর্ম করতেছে, কেন বাজে পারফর্ম করতেছে, পরে যা দেখবি যে ডেটা তোর সিমিলার, মানে পজিটিভ অথবা নেগেটিভের দিকে অনেক বায়াসড। তখন তোর কি করা লাগবে, এনকোডার ইউজ করা লাগবে, তারপরে যে ডেটা ওভার স্যাম্পলিং কমানোর জন্য আন্ডার আন্ডার ফিট স্যাম্পলিং করা লাগবে, আন্ডার স্যাম্পলিং এর বিভিন্ন ফাংশন আছে, এগুলো তোর সব ইউজ করা লাগবে 422। আচ্ছা বুঝছি। তো এই জন্য এই কোর্সটা আসলে 422 পর করা বেটার, কারণ তুই অলরেডি সব জেনে যাবি মোস্টলি জিনিসপত্র। যাই হোক, মানে পাশাপাশিও করা যায়, সমস্যা নেই। এই হলো মেইন কাজ মডেল, বুঝছো? আন্ডারফিট ওভারফিট ও দুই রকমের আছে, বুঝছো? ওভারফিট আর আন্ডারফিট। ওভারফিট তো বুঝাইলাম কি, মুখস্থ করা ফেলা। হুম। আন্ডারফিট হলো ডেটা অনেক কম আছে,
তো ও জানেই না সব টাইপের ক্যাটাগরি। মনে করো ক্যাটাগরি আছে না বিভিন্ন, যে বাড়ি একটা হুম ছোট, একটা বড়, একটা মিডিয়াম। তো মনে করো মিডিয়াম বাড়ির কোনো ডেটাই নেই ওর কাছে, ছোট আর বড় ডেটা। এখন ওরা যদি টেস্টিং এ তুই মিডিয়াম বাড়ির ডেসক্রিপশন দেস, ও কি বুঝবে? না ও তো আন্ডারফিট, ও তো জানেই না ওই বাড়ি সম্পর্কে। ও তো তোকে প্রেডিকশন দিতেই পারবে না। ওইটাকে বলে আন্ডারফিট, মানে ডেটা অনেক কম ফিট করা হয়েছে, যার কারণে ও প্রপারলি ট্রেনই হয় নাই টেস্টের টাইমে, এই জন্য রেজাল্ট খারাপ আসতেছে। আর ওভারফিটে হলো এক রকমের ডেটা অনেক বেশি দিয়ে ফেলাইছো, যার কারণে ও মুখস্থ করে ফেলাইছে সব, ওই হিসেবে গেস করার ট্রাই করতেছে। ও অনেক বায়াসড, যে বড় বাড়ির ডেটা অনেক বেশি দিছে, তো ও সব বড় বাড়ি হিসেবে ধরতেছে। কারণ টেস্টিং এর জন্য, টেস্টিং এর টাইমে কি হয়েছে, ওর রেজাল্ট অনেক ভালো আসছে, কারণ ও তো মুখস্থ করে ফেলাইছে। তো হুম ইনফরমেশন তো সব বড় বাড়ি, তো প্রপারলি প্রেডিক্ট করতে পারতেছে। কিন্তু টেস্টিং এ যায় বাস খাইতেছে কেন? কারণ টেস্টিং এ তুই ছোট বাড়ির ডেটা দিতেছস, বাট ও তো হেভিলি স্কিউড টুয়ার্ডস বড় বাড়ি। হুম তো ছোট বাড়ি আর গেস করতে পারতেছে না, তো ওইদিকে রেজাল্ট খারাপ আসবে না, হুম বুঝছি। এরকম আর কি। এরে overfit underfit তো বুঝছস। We will mostly use discriminative classifier in this course. The classifier function tries to draw or predicts a border to separate different types of data. এটাই বলছে আর কি, এই যে ক্লাসিফাই করবে কিভাবে ওই ফিচার দেখে দেখে। ডিসক্রিমিনেটিভ ক্লাসিফায়ার মানে কি? ডিসক্রিমিনেটিভ বলতে এই যে কোন ডাটা মানে পার্থক্য করে বের করে। ডিসক্রিমিনেশন কি কেমনে করে, এই যে সাদা কালো, বড় ছোট, ওই টাইপ আর কি। বুঝছি। ওই টাইপ ইনফরমেশন দিয়ে ও প্রেডিক্ট করবে আর কি, যে বাড়িটা বড় নাকি ছোট, বাড়িটার কি কি আছে, কি কি নাই। এই। A classifier needs to be trained. We train classifier on a set of data we call training data. এই যে we try to feed the classifier as best to our ability to the training data. মানে ট্রেনিং ডেটা দিয়ে, মানে পার্ট করে ক্লাসিফায়ারটা প্রপারলি ট্রেন করার ট্রাই করি, যাতে টেস্টিং এর টাইমে ভালো রেজাল্ট দেয়। তো ট্রেনিং এ যদি কোনো প্রবলেম হয়, আমরা আরো ইনফরমেশন দেই, কিংবা এই যে বাজে ইনফরমেশন যদি থাকে ওটা ঠিক করার চেষ্টা করি। কইরা কইরা অনেক ভালো মতো ট্রেন করার চেষ্টা করি। Should we do this? We'll learn soon. Then we try to predict the class of the new data that is not seen during training. মানে টেস্টিং এর টাইমে এমন ইনফরমেশন দেই ওকে টেস্ট করার জন্য, যেটা ও আগে দেখেনি, চেক করার জন্য যে ও কি আনসিন ডেটা প্রেডিক্ট করতে পারতেছে নাকি। দিস ইজ দ্য পার্ট ওয়্যার প্রেডিকশন কামস ইন। এই প্রেডিক্ট করাটা শিখাই বেসিক্যালি ট্রেনিং এ, আর টেস্টিং এ দেখি কতটুকু প্রেডিক্ট করতে পারে। ফর্মাল ডেফিনেশন লেখা আছে যে ক্লাসিফায়ার এইচ ইজ দ্য এলিমেন্ট অফ ও given y is the function that maps an input object, o is the element of big O to an output category, y is the element of big Y. মানে আউটপুট আসবে হলো y, আর ক্লাসিফায়ারটা হলো h, আর ও হলো ইনফো এটা ফিড করা হইতেছে। এই ও ইনফরমেশনটা ক্লাসিফায়ারে ফিড করা হইতেছে h রে, আর y হলো আমরা আউটপুট চাইতেছি, আউটপুটের ডেটা, এটার বেস্ট ও আমাদের আউটপুট দিবে। মানে এখানে ও এই যে হচ্ছে দেখো হচ্ছে তোর ওই ফিচারস গুলা, ওয়াই হচ্ছে ট্রেনিং তোমার ডেটাটা, হ্যাঁ তোমার ফিচার কি গুলা, কি আর y ফিচার বের হলো করলো, টেস্টিং ডেটা বেসিক্যালি। আর মানে এইচ একটা হচ্ছে কোয়েশ্চেন যে এটা হবে মডেলটা। নাকি হবে না। বেসিক্যালি এই যে এখানে লেখা হলো অল ইউএস স্টুডেন্টস, মানে স্টুডেন্টদের সবকিছু ইনফো। আর ওয়াই হলো গ্রাজুয়েট করবে নাকি করবে না, ওই যে বাড়ির মতো, ও ধর সব বাড়ির ইনফরমেশন। আর ওয়াই হলো মানে বাড়িটার দাম কত হবে। হুম এই বুঝছি। a feature function f1 maps an input object to a numeric feature value representing some property of the object. মানে f1 হলো ফিচার, ফিচার গুলো নিউমেরিক রিপ্রেজেন্টেশন অফ দ্য অবজেক্ট, মানে কিছু একটা ভ্যালু, যে ভ্যালুটা তুই দিতেছস যে এটার এইরকম ক্যাটাগরি। যেমন জিপিএ ফিচার, এফ জিপিএ, স্টিভেন বেথার্ডের এফ জিপিএ কত, এফ হলো ফাংশন, জিপিএ ফাংশন কত 4.00, মানে ওর জিপিএ 4। হুম এটা একটা ইনফরমেশন ফিচার আর কি। এটা বলতেছে ফিচার কি কি। A feature vector is a representation of input data where each element of the vector is the value of one feature. মানে এক্স ধর একটা লিস্ট, এটার মধ্যে সবগুলা ফিচার এক এক করে রাখা আছে, বুঝছস? আচ্ছা মানে হ্যাঁ ফিচার ওয়ান অফ ও, ফিচার টু অফ ও, ফিচার ডট ডট ফিচার এম অফ ও, মানে এই যে স্টিভেন বেথার্ডের সবগুলা ফিচার এক্স এর মধ্যে আছে। হুম এই এটা বুঝাইতেছে ম্যাট্রিক্স। Classification in matrix form. Most classification algorithms are trained on large sample of input objects, মানে অনেক লার্জ ডেটা দেওয়া হয়, whose output category are known as training data. ট্রেনিং ডেটা হলো টেস্টিং ডেটার চেয়ে ছোট হয় obviously, তাই কি বলো, ট্রেনিং ডেটা অনেক বড় হয় টেস্টিং ডেটার চেয়ে। If we have m feature functions, then we usually view this data set x matrix and y vector. এই দেখ ফিচার o1 ধর একটা মানুষ, o2 আরেকটা মানুষ, o3 আরেকটা মানুষ, এরকম n টা মানুষ আছে, আর ফিচার আছে হলো m টা।
তো প্রত্যেকটা মানুষের জন্য এই যে ফিচার গুলো এভাবে রাখা হয়েছে। আর ওয়াই ম্যাট্রিক্সটা হলো মানে ইনফরমেশন যে ওয়াই 1 এ গ্রাজুয়েট করবে, এ গ্রাজুয়েট করবে, এ গ্রাজুয়েট করবে, এন পর্যন্ত কোয়েশ্চেন গ্রাজুয়েট করবে নাকি। তো এই ফিচার গুলো সবগুলো চেক করে যদি ইয়াস হয় ইয়াস, এখানে চেক করে ইয়াস, এখানে চেক করে নো, এরকম করে ডাটা দিছস তুই, পুরাটাও দেখছে। দেখার পর এখন আনসিন কিছু ডেটা দিছস এখানে এক্সে, এখন তুই ওয়াই আউটপুট চাইতেছস তোর কাছে। এই ট্রেনিং এর টেস্টিং। Classifier training will try to construct h such that h of x is equal to y, মানে এই যে এই ফিচার গুলো ম্যাচ করলে y আউটপুট দেবে, এটা বুঝাইতেছে। Which is easy for regular ML tasks. Like you have seen the butterfly classifier or other example. What feature do we use when we are trying to classify natural language data? Let's see an example. Book of words feature. Bag of words. আচ্ছা, এখন ব্যাগ অফ ওয়ার্ডস কি? A bag of words feature representation means that for each word in the vocabulary বলতে বুঝাইতেছে পুরা ইংলিশ vocabulary যা যা আছে আর কি এক্সিস্টেন্সে, there is a feature function fi that reproduces the count of word I in the text. মানে একটা সেন্টেন্সের মধ্যে ফিচার ওই ওয়ার্ডটা বলতে বুঝাইতেছে ওই ওয়ার্ডটা কতবার রিকার করছে ওটার নাম্বার, বুঝছস? এই যে এফ গ্রেড, দেখ গ্রেড কতবার রিকার করছে, একটা দুইটা, তাই না? দুইবার এই সেন্টেন্সে, এই জন্য দুই। তো এই যে এটা একটা লাইন ধর, ওয়ার্ডস বক্সিং সিনস, তারপরে এটা আরেকটা লাইন, স্যাটার এন্ড গ্রেট প্লট টুইস্ট, এটা আরেকটা লাইন, মনে কর গ্রেট সিন গ্রেট ফিল্ম। এখন সবগুলার ইউনিক ওয়ার্ড বের করবি। ওয়ার্ডস একটা ইউনিক ওয়ার্ড, বক্সিং ইউনিক ওয়ার্ড, সিন ইউনিক ওয়ার্ড, স্যাটার ইউনিক ওয়ার্ড, এন্ড ইউনিক ওয়ার্ড, গ্রেট ইউনিক ওয়ার্ড, প্লট টুইস্ট। গ্রেট এখন আর ইউনিক নাই, তো এটা আর কাউন্ট করার দরকার নেই। সিন কি আগে ছিল? হ্যাঁ ছিল, এটাও ইউনিক না, এটাও ইউনিক না। এই যে ফিল্ম ইউনিক, এই দেখ এন্ড বক্সিং ফিল্ম গ্রেট প্লট স্যাটার সিন টুইস্ট ওয়ার্স্ট। এটা কেমনে অ্যারেঞ্জ করে? সবার আগে বড় হাতের ওয়ার্ড আসে, তারপর ছোট হাতের ওয়ার্ড, আর সবার আগে এই যে এ থেকে জেড পর্যন্ত যায়, যেটা এ আগে এই যে বি, এফ, জি, পি, এস, টি, ডাব্লিউ, বুঝছস কেমনে যেতেছে অ্যারেঞ্জমেন্ট? মানে ছোট হাতের ওয়ার্ড গুলা পরে আসবে, বড় হাতের ওয়ার্ড নাই দেখে ছোট হাতের ওয়ার্ডই আছে, বাট বড় হাতের ওয়ার্ড যদি থাকতো তাহলে বড় হাতের ওয়ার্ড আগে আসতো। মানে মনে কর এখানে এন্ড আছে, বাট বড় হাতের একটা ওয়ার্ড আছে সি, সি দিয়ে, সিটাই আগে হইতো কারণ এটা বড় হাতের ওয়ার্ড, তারপরে এন্ড আসতো। তখন অ্যালফাবেটিক্যালি হবে, মানে বড় হাতের ওয়ার্ড গুলো অ্যালফাবেটিক্যালি, তারপর ছোট হাতের ওয়ার্ড গুলো অ্যালফাবেটিক্যালি হবে। আচ্ছা ধর এখানে হচ্ছে বিউটিফুল আসলো একটা ওয়ার্ড, তো বিউটিফুল তো এই সবার থেকে বড়, তাহলে কি বিউটিফুলটা সবার আগে আসতো? বিউটিফুলের কি বি বড় হাতের? না, বি ছোট হাতের। মানে বুঝছো, সবচেয়ে বেশি প্রায়োরিটি পায় হলো বড় হাত ক্যাপিটাল। ও আচ্ছা, এরপর প্রায়োরিটি পায় হলো, হ্যাঁ ও আচ্ছা, তার মানে সাইজ না ক্যাপিটাল লেটার। তাহলে তুই ধর এখানে হচ্ছে ওয়ার্স্ট যেটা আছে, ওয়ার্স্টের ডাব্লিউ যদি ক্যাপিটাল লেটার হতো তাহলে ওর সবার আগে আসতো। হ্যাঁ ওর সবার আগে আসতো, কিন্তু এন্ড এর এও যদি ক্যাপিটাল হইতো তাহলে অবশ্যই ওটা ওয়ার্স্টের আগে যেত। আচ্ছা হ্যাঁ, মানে বুঝছো ক্যাপিটাল গুলো সবার আগে হবে, কিন্তু ওগুলাও অ্যারেঞ্জমেন্ট হবে ইয়া ওয়াইজি, এ টু জেড ওয়াইজি, তারপর ছোটগুলো অ্যারেঞ্জ হবে ওটাও এ টু জেড ওয়াইজি। এই এরপর এই যে এই লাইনে এন্ড কতবার আছে? 0 বার। বক্সিং আছে একবার, ফিল্ম আছে 0 0 0 0, যে সিন আছে হ্যাঁ একবার আছে, টুইস্ট আছে 0, ওয়ার্স্ট আছে একবার। এরকম করে আমরা ক্যালকুলেট হইতেছে। এই যে এখানে দুইটা কি গ্রেট, এই যে দুইবার গ্রেট আছে দেখা 2, এইভাবে অ্যারেঞ্জমেন্ট করে, বুঝছো ফিচার ডকুমেন্ট। Bag of words feature, how do we do it? Very easy. Create a set of all possible unique words in the trained data, যেগুলো বললাম আর কি। For each of the sentences create a vector v of size w with every element initialized to 0. বেসিক্যালি এটা ভেক্টর বুঝাইতেছি, এই যে ফিচার গুলো এটা ভেক্টর বুঝাইতেছি। তো সাইজ w with every element initialized to 0, ফার্স্টে সবগুলো 0 লিখবে। If a word I appears in that sentence, then replace the 0 with vi with the count of that word in that sentence. মানে যতবার ওয়ার্ডটা অ্যাপিয়ার করছে তত বাড়াবি, এক এক করে প্লাস করবি। দ্যাটস ইট। এরপর হলো one feature function per word. Large sparse matrices, what's wrong with the sparsity? Completely ignores word order. বেসিক্যালি আমরা যে অ্যারেঞ্জ করলাম ওয়ার্ড অর্ডারটা এরকম ভাবে অ্যারেঞ্জ করলাম না, সরি এই যে এ বি সি দিয়া, এখানে দেখ ওয়ার্ড অর্ডার কিন্তু অনেক কিছু বোঝায়। যেমন তুই যদি বক্সিং
সিন ওয়ার্ডস দ্যাস, কোনো মিনিং আছে এটা? না। মিনিং নাই কিন্তু। সো এরকম মিনিং এর জন্য অনেক প্রোভার্ব টাইপ জিনিস আছে না? হুম প্রোভার্ব টাইপ জিনিসে কিন্তু অনেক ওয়ার্ড ইউজ করা হয় যেগুলার মিনিং একরকম, বাট প্রোভার্ব হিসেবে ইউজ করা হয়েছে দেখা মিনিংটা চেঞ্জ হয়ে গেছে। হুম কিন্তু এখানে তো তুই আইডেন্টিফাই করতেছিস ওই সিকোয়েন্সে না, প্রোভার্বের সিকোয়েন্সে না, তুই নিজের সিকোয়েন্সে। হুম তো এই প্রোভার্বের মিনিং তো যে আলাদা চেঞ্জ হয়ে গেছিল ওটা তার চেঞ্জ থাকবে না, তো নর্মাল ওয়ার্ডের মিনিং হয়ে যাবে। হুম তখন একটা গ্যাঞ্জাম না? হুম ওইটাই বলছে যে কমপ্লিটলি ইগনোরস ওয়ার্ড অর্ডার, এটা একটা প্রবলেম। বাট অফেন স্টিল ইউজফুল, মানে ওই যে ওরকম বুলশিট না থাকলে ইউজফুলই মোটামুটি। বাট ওই বুলশিট থাকলে অন্য কোনো ইয়া ইউজ করবো আমরা, ব্যাক অফ ওয়ার্ডস ইউজ করবো না হয়তোবা। যাই হোক, আচ্ছা এই যে ক্লাস ওয়ার্ক করাইছিল মনে আছে, কনস্ট্রাক্ট দ্য হুম ফিচার ম্যাট্রিক্স ফর দিস ফোর মেসেজেস, সরি আইল কল লেটার, ইউ ক্যান কল মি নাও, ইউ হ্যাভ ওয়ান কল নাও, সরি ইউ ক্যান নট সাবস্ক্রাইব। এটা কেমনে এটা হবে? তো ফার্স্টে যে আমাদের এটা এইভাবে করতে যে বলছিল, বাট এভাবে এটা তো লিখতে ভুল হবে ছিল। পরীক্ষাতে? হুম, এটা আসলে এভাবে লিখতে হবে। কেমনে লিখতে হবে তোরা বলে দেবে, ম্যাট্রিক্স সাজাও কিংবা বলো কি করা লাগবে, ওটা পরে। হুম কি আসবে ওটা শিওর না, এখন তো আমাদের এমসিকিউ দিছে, স্যার কথা বলবেন আর কোয়েশ্চেন দিয়ে দিবে, কোয়েশ্চেন প্যাটার্ন তখন দেখলে বোঝা যাবে আর কি কি আসে। হুম যাই হোক, এই যে কি বলে বিভিন্ন অ্যাপোস্ট্রফি ওয়ার্ড, তারপরে এই যে উপরে অ্যাপোস্ট্রফি আশ্চর্যবোধক চিহ্ন, এই চিহ্নগুলো হলো বুঝছো ফার্স্টের দিকে হুম থাকে। হুম এরপর বড় হাতের ওয়ার্ড থাকে, এই যে দেখছোস, হুম ইউ এর আগে এস, বাট এই দুটো বড় হাতের দিকে, সি এর আগে এগুলা, তারপর সি দিয়ে অ্যারেঞ্জ করা হয়েছে। এরকম ম্যানেজমেন্ট থাকে। আর এখানে দেখ, এখানে একটা প্রবলেম আছে, প্রবলেমটা হলো এখানে ট্রেনিং ডেটা টেস্টিং ডেটা কোনো স্প্লিট করা হয় নাই, হুম দুইটাই কাউন্ট করা হয়েছে। তো টেস্ট করবে কি দিয়ে? আনসিন ডেটা দিয়ে টেস্ট করা লাগে সবসময়, কারণ যে ডেটা ও দেখে ফেলাইছে ওই ডেটা অবশ্যই ও পারবে মুখস্থ হিসেবে, হুম বুঝছ নাই? হুম হম, তো এমনি বানাইছে। এরপর হোয়াট নাও, so we have learned what features are. Now how are you going to use these features to classify natural language data? Let's see one of the easiest types of classifier. It uses probability. Probability ইয়া দিছে, কি বলে, বেসিক ডেসক্রিপশন দিছে যে 1 থেকে 0 সবসময় হয়, ট্রু হলে 1, ফলস হলে 0। মানে একদম ফুল ট্রু হলে 1, ফুল ফলস হলে 0। এর মধ্যে আবার পার্টিশন আছে, যেমন এ ইউনিয়ন, কি বলে, এ ইউনিয়ন বি ইকুয়াল টু কি, এ প্লাস বি মাইনাস এ ইন্টারসেকশন বি, তাই না? হুম বেসিক প্রবাবিলিটি আর কি। তারপর আসে হলো প্রায়র প্রবাবিলিটি, মানে প্রবাবিলিটি ক্যালকুলেট করার আগে আমাদের একটা গেস থাকে না, ধারণা যে কি হইতে পারে, ওটা হলো হুম প্রায়র প্রবাবিলিটি বলে। এই যে ডিগ্রি অফ বিলিভ দ্যাট ইন প্রপোজিশন গিভেন টু নো আদার ইনফরমেশন, না কোনো ইনফরমেশন আলাদা দেওয়া হয় নাই, তুই জাস্ট তুই জানোস, বিলিভ একটা তোর। যেমন একটা ডাইস যদি রোল করা হয়, হুম 5 আসার চান্স কত? 1/6, হ্যাঁ কমন সেন্স। হ্যাঁ বাট এর মধ্যে আরো জিনিসপত্র থাকতে পারে, যে ডাইসটা আমি এই অ্যাঙ্গেলে ইয়ে করছি, কিংবা ডাইসটার ওই সাইডটা একটু বাঁকা, এগুলো ইনফরমেশন থাকতে পারে না, যার কারণে এই যে এই প্রবাবিলিটিটা চেঞ্জ হয়ে যাবে, 1/6 হুম থাকবে না। হুম ওইটাই বলতেছে আর কি, এটা হলো প্রায়র প্রবাবিলিটি, যে আমরা কোনো ইনফরমেশন ছাড়া গেস করতেছি একরকম। তারপর কার্ড ড্রন, কার্ড মনে কর 52টা আছে, এর মধ্যে এস অফ স্পেডস ওঠার চান্স কত? 1/52, হুম কারণ একটাই আছে এটা। এই এগুলা মানে প্রায়র প্রবাবিলিটি আর কি। জয়েন্ট প্রবাবিলিটি অফ, ইয়া, ইজ এ ডিগ্রি অফ বিলিভ ইন দ্য প্রপোজিশন এ ইন্টারসেকশন এ এন, মানে দুইটা জয়েন্টলি হওয়ার চান্স কি বেসিক্যালি। বলছে হলো কার্ড আছে, কার্ডে এস তোলা লাগবে, এন্ড ওইটা স্পেড হওয়া লাগবে, এ হুম এন্ড স্পেড, ঠিক আছে, এ ইন্টারসেকশন স্পেড, এটার চান্স কত? এটার চান্স 52, কারণ এন্ড হলে বুঝছো ইয়া হয়, কি বলে, গুণ হয়, ঠিক আছে। হুম এ এ ওঠার চান্স কত তোর? এ আছে কয়টা 52টা কার্ডের মধ্যে? 4টা, এক তাই না? চারটা হুম 4/52, হুম না সরি 1/4, হুম না 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 না, 4/52 তো। Okay. হ্যাঁ 4/52। আর হুম স্পেড ওঠার চান্স কত? 1/52। স্পেড আছে 13টা, হুম ও আচ্ছা 13টা। হুম তো 13/52। 13/52। হ্যাঁ কেমনে করে? এমনি তো না, আসলে আমি মনে হয় ভুল বলতেছি আসলে। 1 বাই, সরি, এস ওঠার চান্স হলো 1/4, হুম এস এর মধ্যে যদি ক্যালকুলেট করি। আর স্পেড ওঠার চান্স হলো 1/13। হুম তো এবার ঠিক দুইটা আছে। গুণ কর নিচের, হ্যাঁ
1/13 into 1/52 এই 1/4 52 আসবে 13 into 4 52 হুম এমনি হইতেছে বুঝছস বুঝছি। কন্ডিশনাল প্রবাবিলিটি কি মানে একটা হওয়ার চান্স আরেকটা যদি হয় তখন কত এরকম একটা জিনিস ডাইস দিয়ে বোঝাই মনে কর এই যে এস দিয়ে বোঝাই ধর বলছে হলো হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ এস অফ স্পেডস গিভেন কার্ড সুট ইজ অন দি স্পেডস গিভেন বলে এটাকে মানে দেয়া আছে কি স্পেডের মধ্যেই আমরা শুধু কাউন্ট করতেছি এটা বলা হুম আছে এখন তোর এস অফ স্পেডস ওঠার চান্স কত 1/13 কেন কারণ আমাদের বলা আছে অলরেডি যে আমরা স্পেডের মধ্যেই ক্যালকুলেট করতেছি অনলি তার মানে 13টা কার্ড আছে মাত্র আমাদের হাতে হুম তো তার মধ্যে এস ওঠার চান্স কত 1/13 তাই না হুম এটা হলো কন্ডিশনাল প্রবাবিলিটি এটা ডিপেন্ডেন্ট অন এই যে কার্ড সুট কি উঠছে তার উপরে এটার উপরে এটা ডিপেন্ডেন্ট তাই না হুম ডিপেন্ডেন্সি বলে এটা কন্ডিশনাল প্রবাবিলিটি একটা কন্ডিশন দিয়ে দিছে যে এটা হলো কন্ডিশন এরপর এটার চান্স কত এরকম তো এটা বলতো এখানে বলতে হলো ডাই রোল ফার্স্ট মানে দুইবার ডাইসটা রোল করা হয়েছে ফার্স্ট বার 5 উঠছে হুম। সেকেন্ড বার 5 উঠার চান্স কত এটা কেমনে হিসাব করে? মানে বলার চেষ্টা কর গেস তোরা তো আমি ক্যালকুলেট করতে বলতেছি না ওটা পরে ওটা ফর্মুলা আছে তো 50%। 50% হ্যাঁ মানে ওই ফ্র্যাকশন দিয়া বল ফ্র্যাকশন 1/2 হ্যাঁ 1/2। না এখন তুই লজিক্যালি চিন্তা করে দেখ ডাইস হ্যাঁ ডাইস তুই যতবারই রোল কর একটা চান্স কি চেঞ্জ হবে না। এটা যখন রোল করবি তখন তো 1/60 থাকবে না হ্যাঁ এইটার কারণে এটা কোনোভাবে চেঞ্জ হওয়া পসিবল না। আনলেস তুই বলে দিস যে 5 উঠছে দেখে আমি 5 এর সাইড কাইটা ফেলাইছি হ্যাঁ না। যদি এরকম না বলে দেখ তাহলে তো 1/60 থাকবে তাই না হ্যাঁ এটাকে বলো ডিপেন্ডেন্ট না আচ্ছা হুম বুঝছস এটা হলো ডিপেন্ডেন্ট কারণ বুঝে যেতেছে যে স্পেডস যেহেতু কাউন্ট করতেছি তার মানে এটা ডিপেন্ডেন্ট হয়ে গেছে তখন 1/13 এ চলে আসছে প্রবাবিলিটি বাট এটা নন ডিপেন্ডেন্ট কেন কারণ ডাইস এমন একটা জিনিস যেটাতে এই যে এই এই ফার্স্ট টাইম যতই উঠুক সেকেন্ড টাইমের চান্স সেমই থাকবে চেঞ্জ হবে না তো এটা এটার উপরে ডিপেন্ডেন্ট না মানে হওয়া পসিবল না এরকম অনেক ইনফরমেশন থাকবে তোরা বলে দিবে যে এটা এটার উপরে ডিপেন্ডেন্ট না নাকি না বের করো কিংবা এরকম বলতে পারে যে ফোরটিন করতেছিস না ওইটাতে এরকম থাকবে প্রবাবিলিটি মিডের পর গেলে বুঝবি যে এটা এটার উপরে ডিপেন্ডেন্ট নাকি না বের করো এরকম কোশ্চেন থাকে 14 তে তারপর এই যে এটা এটার উপরে ডিপেন্ডেন্ট না এখন এই কন্ডিশনাল প্রবাবিলিটি কি অ্যান্সার কি হবে বের করো এরকম ট্রিক কোশ্চেন থাকে বিভিন্ন 14 তে রিলেশন বিটুইন জয়েন্ট এন্ড কন্ডিশনাল প্রোডাক্ট রুল a p of a intersection b is equal to p of a given b into p of b হুম or p of a given b equal to p of a intersection b divided p of b মানে এই সাইডের এই যে বিটারে ওই সাইডের নিচে নিয়ে গেছে বুঝছো হুম এটা হলো ফর্মুলা হলো ইন্টারসেকশন আর কি বলে জয়েন্ট প্রবাবিলিটি আর কন্ডিশনাল প্রবাবিলিটি রিলেশন এটা হলো জয়েন্ট প্রবাবিলিটি এটা হলো কন্ডিশনাল প্রবাবিলিটি এই দুটো রিলেশন বের করতে সময় জাস্ট এই যে এই জিনিসটা মাল্টিপ্লাই হয় এটা হলো ফর্মুলা এই ফর্মুলাটা মুখস্থ রাখিস হুম তারপর এই যে এটা চেক করে দেখাইছে যে আসলে মিলে নাকি দেখ পি অফ এ ইন্টারসেকশন বি হলো 1/52 ঠিক আছে পি অফ হুম এ গিভেন বি হলো 1/13 মানে স্পেড থাকলে এস হওয়ার চান্স কত 1/13 আর পি অফ স্পেডস যেটা এই যে বি বি হলো স্পেডস না স্পেডস হুম এর কত 1/4 মানে চারটা স্যুট থাকে না স্পেড হুম ক্লাবস হার্টস আর ডায়মন্ডস তো ওটার মধ্যে 1/4 না স্পেডস হুম তো এখন দুইটা গুণ কর এই যে a given b into p of b 1/13 into 1/4 1/52 চলে আসলো তো এইটা ইকুয়াল টু এটা না এই হুম দেখ ফর্মুলা মিলছে হুম এই আর কি এর একটা ফর্মুলা আরেকটা আছে নেট বেসের ফর্মুলা বেস ফর্মুলা এই যে এটা এটা অনেক ইম্পর্টেন্ট একটা ফর্মুলা তোর 420 তো লাগবে অনেক বেশি ইউজ করা লাগবে এটা p of b given a is equal to p of a given b into p of b whole divided by p of a মুখস্থ করে ফেলাবি বুঝছস কি হুম মনে কর p of b given a is equal to উল্টা দিবি p of a given b into
লাস্টে যেটা থাকবে, এই ডান সাইডের লাস্টে যেটা থাকবে পি অফ বি, আর নিচে থাকবে হলো ফার্স্টে যেটা থাকবে। বুঝছি। বুঝছো? এমনি মনে রাখতে পারো আর কি, যে এখানে যেটা দেওয়া আছে সেটার আমি ইনভার্স করে দিব এখানে, করার পরে এটা ডান সাইডে যেটা কন্ডিশনটা ওটা উপরে থাকবে গুণ হিসেবে, আর যেটা হলো অ্যাকচুয়াল প্রবাবিলিটি বের করতেছি ওটা হলো নিচে থাকবে ভাগ হিসেবে। ডিরাইভেশন লাগবে না, বুলশিট। বেস থিওরেম বলে, বেস রুল। ঠিক আছে? প্রবাবিলিস্টিক ক্লাসিফায়ার কেমনে হইতেছে, এই যে h of o argument y is the element of y, p of o given y into p of y divided by p of o, তাই না? p of y given o, ধর প্রবাবিলিটি দেওয়া আছে p of y given o, তখন তুই এই যে বেস থিওরেমে এটা লিখতে পারিস p of o given y উল্টাই দিছস ইনটু যেটা গিভেন ওটা উপরে, আর যেটা কন্ডিশন। আর্গুমেন্টস একটা ফাংশন বেসিক্যালি, কি ফাংশন এটা শিওর না আমি, বুঝাইছে আর কি আর্গুমেন্টস দিয়ে একটা ফাংশন। এই যে যদি ডিপেন্ডেন্ট না হয় তখন কি হবে, এই যে p of o given y into p of y, নিচে p of o টা থাকবে না কারণ o y এর উপরে ডিপেন্ডেন্ট না। যখন মনে করে যে ডিপেন্ডেন্সিটা থাকবে না, যে একবার দেখছিল না ডাইস, ডাইস তো এরকম ডিপেন্ডেন্সি নাই, ও ও ও y এর উপরে ডিপেন্ডেন্ট না, তখন এই যে নিচে ও দিয়ে ভাগ করতেছিলাম না, এই ভাগটা লাগবে না। জাস্ট অনেক সময় দেখবি এই ও এর প্রবাবিলিটিটা দেওয়া থাকে না, এই শুধু ও এর প্রবাবিলিটিটা বের করতে অনেক প্যারা খাওয়া লাগে, লাইক ইনসেন একটা ফর্মুলা। সেটা আমাদের ফাইনালে এরকম একটা কোশ্চেন ছিল, পোলাপেন বাস খাইছিল আর কি, যে ও এর প্রবাবিলিটি বের করতে বলছে, পুরো ইনসেন। তো এরকম অনেক টাইমে দেখবি যে ডিপেন্ডেন্সি থাকে না, বলে দেয় অথবা তুই ধরে নিতে পারবি যে ডিপেন্ডেন্ট তো না, এই যে ডাইস দেখা এরকম গেস করতে পারবি একটা প্রবাবিলিস্টিক এডুকেটেড গেস। তো এরকম করে লাইক ইজি হয়ে যায় আরো, যদি না থাকে আর কি। আর ফেচার যদি অনেকগুলো থাকে তখন কি হবে, ওতে তো আমরা দেখছিলাম ফেচার, তাই না? ও তো ফেচার, তো এই যে f1o f2o fmo given y into p of y, মানে সবগুলা ফেচার একসাথে গুণ করছে given y into p of y। ইন্ডিভিজুয়ালি যদি বেরও করতো f1o given y f2o given y fmy o given y into p of y, হোল গুণ থাকতো না, ওই জিনিসটাই করছে আর কি। নেইভ বেস নামে আরেকটা জিনিস আছে, মানে বেসের নাইভিটি, মানে নেইভ বলা হয় আর কি। কেন নাইভ বলা হয়? কারণ এটা নাইভ একটা গেস করছে। নাইভ গেস কি মানে আনএডুকেটেড গেস বলে না, যে ভুল গেস করছে। আসলে এই যে নেইভ বেস থিওরেম যে প্রপোজ করছিল, সে ভুল একটা গেস করছিল, যে একটা ফর্মুলা আর এটার উপরে ডিপেন্ডেন্ট না। কখন ডিপেন্ডেন্ট না? এই যে দেখ, গিভেন ওয়াই ইনটু পি অফ ওয়াই ছিল না একটা, ওটা কি আছে? দেখ নাই। কারণ কি? ও গেস করছে, মানে ও কি গেস করছে যে এই ওয়াইটা কমপ্লিটলি ডিপেন্ডেন্ট না, যার কারণে এই যে নিচের ওটা ভাগ হইতেছিল না, সাথে এই ওয়াইটাও ভাগ হবে, গুণ হবে না, এটা ও গেস করছে। যার কারণে ফর্মুলাটা হয়ে গেছে এরকম, ওই ওয়াইটাও গায়েব হয়ে গেছে আবার নিচের ওটাও গায়েব হয়ে গেছে। এটা কিন্তু ভুল, বাই দ্য ওয়ে, এটা কমপ্লিটলি ভুল, কিন্তু এটা অনেক কাজে লাগে আমাদের প্রবাবিলিটি থিওরেম বের করতে, সবকিছু ক্যালকুলেট করতে অনেক কাজে লাগে। দেখা ভুলটাই মানুষ রেখে দিচ্ছে, কারণ ভুলটা দিয়ে আমাদের কাজ হয়ে যেতেছে, সো ঠিক তো আর করার দরকার নেই। তুই যদি এটার উপরে থিসিস করতে চাস, রিসার্চ করতে চাস, ট্রাই করতে পারোস যে কেন ভুল ইনফরমেশনটা দিল, আমি ঠিক ইনফরমেশন বের করব, ইন্টারন্যাশনাল রেকগনিশন পাওয়া যেতে পারোস। এটাকে আর ভুল বলতেছে কেন? ঠিক বলে ফেললেই হয়। ঠিক বলে ফেললে তো হয়ে যাবে না, জিনিসটা তো রেজাল্ট ঠিক আসতেছে না, মানে যে এরকম ক্যালকুলেট করলাম না আমরা এখানে, হয়ে গেল ওই ওই ক্যালকুলেশন করে দেখছে যে মিলে না, রেজাল্ট মিলে না, ঠিক বলবে কেমন? এই যে এরকম আমরা একটা করলাম না, এটা কি ঠিক আছে নাকি টেস্ট করলাম, এই জিনিসটা টেস্ট করার পর দেখছে কাজ হয়, কারণ বিভিন্ন ভাবে শিখে আর কি, এআই মডেলিং এ ইউজ করে, বুঝছস? তো এআই মডেল ডেসক্রিপশনে এটা ইউজ করার পর দেখে যে মডেল গুলা ভালো মতোই শিখতেছে এটা ইউজ করে। তো যখন ভালো মতোই শিখতেছে এটা ইউজ করে, এটা চেঞ্জ করার দরকার আছে? ট্রাই করতে পারো চাইলে, অনেকেই ট্রাই করছে, কেউ পারে নাই আর কি। এই জন্যই সায়েন্টিস্টটা মনে হয় ভুল দিছে, কারণ ওও পারে নাই, কেউই পারে না, এই আর কি। এর জন্য নাইভ বেস বলা হয়। তুমি মনে নাই চ্যাটজিপিটি দিছিলে যে নাইভ কেন বলা হয়? আমি তো ভুল দেখে, তোরা দাগিয়েছিস কি জানো, মনেও নাই তোরা কি দাগিয়েছিস, এটাই তো সবাই ভুল করছে। 7 পাইছি কি, তিনটা ভুল গেল কোথায়? তোরও তো একটা ভুল হয়েছে, ওটা কোথায়?
না আমি 10-10 ভাই 3 সেকশন মিলাই 10-10 একাই। বুঝলাম না পোলাপেন চ্যাট জিপিটি ইউজ করতে পারে না কি রে ভাই? চ্যাট জিপিটি তো ভুল দিছে, ইউজ করলে কি হবে? আর উনি একটা ভুল দিছে। না, দুইটা ভুল দিছে। কই দোলা তো চ্যাট জিপিটি ইউজ করে রাখলো, ও তো 9টা হইছে। ও আমি তোর চ্যাট চ্যাট পারপ্লেক্সিটি জিপিটি ইউজ মনে হয় তোর সাথে করছিলাম। ইয়া করছে, তোর সাথে একটু কেলেঙ্কারি করছিলাম, তোরে পছন্দ না মনে হয় চ্যাট জিপিটি। আহ, একটা ভুল দিলে ঠিক আছে, কিন্তু আমি পারপ্লেক্সিটিতে মারছি, তিনটা ভুল দিছে। তো প্রবলেমেটিক। যাই হোক, let's classify. In other words, train a classifier on train data and predict the class of a new data. We will need prior probability of a class y, মানে probability আগে থেকে দেয়া থাকবে, guess probability, conditional probability of each feature, মানে প্রত্যেকটা ফিচারের ডিপেন্ডেন্সি দেখবে, conditional probability. Where do we get this probability from? From training data. This is the training phase, মানে ট্রেনিং ডেটা দেওয়া থাকবে তোকে কিছু, অথবা তুই কালেক্ট করবে। এই যে রিসার্চের টাইমে যদি এমএলএআই নিয়ে কাজ করো, তোরা রিসার্চ এটা কালেক্ট করতে বলো না, যে কালেক্ট করো এটার কত, এটার কত, এটার হ্যাঁ। এরকম কালেক্ট করে রাখলাম, ওইটা হলো ট্রেনিং ডেটা তোর। আর ট্রেনিং ডেটার মধ্যে কিছু পার্সেন্টেজ ডেটা রেখে দিবি টেস্টিং এর জন্য। এইটা recall from the equation in previous slide, we multiply all these probabilities to get the final probability of the test data. This is the test phase. Let's clear this up with an example দেখলে বুঝবি। দেখ এই যে ট্রেনিং ডেটা কি, সরি I'll call you later, you can call me now, you have own call now। এই দুটো ধর প্লাস, এটা হলো মাইনাস, ঠিক আছে ধরে নে। এই দুটো হলো প্লাস, এটা হলো মাইনাস, ক্লাসিফাই করছে ডিফারেন্ট, এই দুটো ডিফারেন্ট, এটা ডিফারেন্ট, ঠিক আছে। সবগুলো অ্যারেঞ্জ করছে সেম ভাবে ট্রেনিং ডেটা। আর টেস্টিং, এই যে আরেকটা লাইন ছিল কিন্তু, এই লাইনটাকে টেস্ট ডেটা হিসেবে রাখছে, ঠিক আছে বুঝছো। এখন ধর তোরে বের করতে বলছে এটা প্লাস হবে নাকি মাইনাস হবে, এই টাইপ কিছু একটা বলছে, মানে পজিটিভ রিভিউ এই যে না দেখছস, নেগেটিভ রিভিউ এরকম। হ্যাঁ পজিটিভ নিবেন না নেগেটিভ, ফ্রি অফ পজিটিভ অর নেগেটিভ গিভেন ও, মানে ফিচার গুলা, বুঝছস। তো এই যে ইয়া কি নাইফ বেসে কি শিখছি, সরি বেস থিওরেমে কি শিখছি, যদি ডিপেন্ডেন্সি না থাকে কারণ পি অফ প্লাস into f1 given plus into sorry given plus into f of u given plus into f of can given plus naive base। এটা এখানে হচ্ছে একটা ম্যাথ দেখাইছিল উনি বোর্ডে। হ্যাঁ এই যে ম্যাথের ফর্মুলা আছে, ফর্মুলা আছে এই যে এই বুঝাইতেছি, দেখ আগে আলাদা আলাদা করছে কেমনে এটা তো বুঝছস। হ্যাঁ মানে কয়টা আছে এটা, আর সব ইউনিক ডেটা গুলো কেমনে কাউন্ট করছে এগুলো তো বুঝছস। যাই হোক, হ্যাঁ টেস্টিং ডেটাই যে এখানে টেস্টিং ডেটাতে কি হয় দেখ, নট আর আনসাবস্ক্রাইব কিন্তু এই ট্রেনিং ডেটাতে ছিল না, ঠিক আছে। তো টেস্টিং ডেটাতে আমরা অমিট করছি জিনিসটা, মানে নাই, ধরেই নেই এই দুটা, বুঝছস। মানে যে ইনফরমেশন তোর ট্রেনিং এ দেওয়া হয়নি ওটা তুই টেস্টিং এও কাউন্ট করবি না, এটাই বুঝছস। এক্সট্রা কিন্তু অ্যাড করতে পারতাম চাইলে, কিন্তু অ্যাড করি নাই কিন্তু। তারপর বের করার সময় কি করছিস, ওদের মানে পারপাসটা এটাই ছিল না যে ওকে আমি আননোন কিছু দিলেও হচ্ছে ওই প্যাটার্ন খুঁজে বের করে ওগুলা সলভ করতে পারবে, তো যদি নাই পারে তাহলে হ্যাঁ বাট এই যে প্যাটার্নটা তো বের করতেছে এমনি যে ওর জানা মতে যেগুলা ওগুলা দেয়া ক্যালকুলেট করে বের করার ট্রাই করতেছে। আর না জানা তো কমপ্লিটলি না জানা তো কিছু করতে পারবে না আসলে, জানার মধ্যে একটা প্যাটার্ন খুঁজে বের করার চেষ্টা করবে যে কি টাইপের ইনফরমেশন অলরেডি আমি জানি, ওইটার উপরে একটা প্রবাবিলিটি বের করে গেস করার ট্রাই করবে, বুঝছস। এই যে প্লাস হবে নাকি মাইনাস হবে এটা ক্যালকুলেট করার চেষ্টা করতেছে। আমাদের কাছে কি কি আছে, যে এই লাইনে কি কি আছে, আশ্চর্যবোধক চিহ্ন আছে একটা, সরি আছে একটা, ইউ আছে একটা, ক্যান আছে একটা, আর এই দুটো তো নাই। দেখ দুইটা লেখছে, প্লাস হওয়ার প্রবাবিলিটি মাইনাস হওয়ার প্রবাবিলিটি, বুঝছস। যে ইনফরমেশন গুলো অলরেডি আছে আগে থেকে জানে, শুধু ওগুলাই কাউন্ট করছে, এই যে এই তিনটা, এই চারটা, বুঝছস। এটা ফর্মুলা কি, এই যে এটার ফর্মুলা 1 প্লাস কাউন্ট অফ আই উইথ ওয়াই, মানে ফিচার আই, বুঝছস, উইথ ওয়াই মানে ফুল ওয়াই এর মধ্যে, আর নিচে হলো এম প্লাস কাউন্ট অফ এনি মানে অল এভরিথিং উইথ ওয়াই, বুঝছস। এমটা কি, এমটা হলো নাম্বার অফ ইউনিক ওয়ার্ডস ইন দ্য ট্রেনিং ডেটা, মানে যতগুলা ইউনিক ওয়ার্ড আছে ট্রেনিং ডেটাতে, ঠিক আছে। হ্যাঁ দেখ ট্রেনিং ডেটাতে ইউনিক ওয়ার্ডস বলতে বোঝাইতেছে প্লাসের ক্ষেত্রে শুধু প্লাস কাউন্ট করবি, আর মাইনাসের ক্ষেত্রে মাইনাস কাউন্ট করবি। প্লাসে কয়টা ইউনিক ডেটা আছে, এক, এই যে আই হলো একটা, দুই,
আর অ্যাপোস্ট্রফি এল এল হলো 3 4 5 6 7, মি হলো 8, নেওয়া হলো 9, এই 9টা ইউনিক ডেটা। হুম তো প্লাসের ক্ষেত্রে যখন ক্যালকুলেট করতে যাব তখন এম থাকবে হলো 9, নিচে হলো এম 9 ধর, ঠিক আছে? হুম 9 প্লাস সবগুলো ডেটা কাউন্ট কত? 1 2 3 4 5 6 7 8 9 10, 10 9 19, হুম 19 সরি, দাঁড়া। আচ্ছা সবগুলাই ক্যালকুলেট করবো, মাইনাসও নিবো, বুঝছস? হুম 20 21 হুম 22 23, 22টা। আই গেস ওরা ইয়া করতেছে, কি বলে, 22 কেমনে হলো? কাউন্ট অফ এনি। আই গেস ওরা এই যে আশ্চর্যবোধক একটা হিসেবে কাউন্ট করতেছে, দুইটা না। আচ্ছা অথবা আইল একসাথে ধরতেছে না, আইল তো একসাথে ধরার কথা না, আশ্চর্যবোধকই একসাথে ধরার কথা। 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা। আর কি যেন বললাম, এম, তাই না? ক্লাসের ক্ষেত্রে এম কত হচ্ছে? 1 2 3 4 5 6 7 8 9, 9টাই তো, 9টা। আর প্লাস্টারে কি ধরতেছে? কেমন যেন দেখছিলাম, দাঁড়া আমি খাতাটা বের করি আমার। 22 যেন কেমনে হইতেছে। আচ্ছা এটা ইউনিক হওয়া লাগবে বেসিক্যালি, এটা 22 হইতেছে, এটাও ইউনিক হওয়া লাগবে, বুঝছো? ওয়াইট হুম আছে না, এই যে কাউন্ট অফ এনি উইথ ওয়াই, এটাও ইউনিক হওয়া লাগবে। ইউনিক হলে কত হয় দেখ, 1 2 3 4 5 6 7 8, না সরি কল আছে, 6 7 8 9 10 11 12, হুম 12টা তাই না? হুম আর এই যে 12টা হলো কাউন্ট অফ এনি উইথ ওয়াই, এটা হলো 12, হুম এটা হলো পাইছি 12। কারণ এমটা কি? এমটা হলো নাম্বার অফ ইউনিক ওয়ার্ডস ইন ট্রেন ডেটা, মানে ট্রেন ডেটা কত আছে ইউনিক ডেটা, এটা চাইতেছে, বুঝছো? কারণ মনে কর শুধু প্লাস দিয়ে প্লাসের ইয়াতে চাইতেছিস, প্লাসের ক্ষেত্রে চাইতেছিস, প্লাসের ক্ষেত্রে কত আছে? 1 2 3 4 5 6 7 8, আহ দাঁড়া, ট্রেন টেস্ট, ওই ইউনিক ওয়ার্ডস 9টা, উম, 9টা কত তো, এটা 13টা থাকার কথা, 13 9 22 হয় তাই না? হুম 13টা কি আছে with smoothing without fi 1 plus 1 of given by number of unique words in train data has to be unique words. Okay. সুযোগবোধক চিহ্ন তো আগের নাই। এম 13 কেমন হইতেছে? এম আসলে হলো 13, তিনটাতে ইউনিক ওয়ার্ডস কয়টা? 13টা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টাই তো। কিছু কি মিস করছেন না? আহ এম যেন কি আরেকবার দেখি, নাম্বার অফ ইউনিক ওয়ার্ডস ইন দ্য ট্রেনিং ডেটা, ইউনিক ওয়ার্ডস ইন দ্য ট্রেনিং ডেটা 13টা। আচ্ছা নেগেটিভের কথা, নেগেটিভে দেখি তো, 1 2 3 4 5 6, 13 6 19, 14 15 16 17 19, আচ্ছা এটা 19, ঠিক আছে। ট্রেনের 13টা তাহলে কোথেকে আসে? কিন্তু বুঝতেছি না, সরি একটা, আই একটা 2টা, এল এল একটা 3টা, পল একটা 4টা, লেটার একটা 5টা, ইউ একটা 6টা, ক্যান একটা 7টা, আর আছে মি একটা 8টা,
না একটা 9টা, আশ্চর্যবোধক একটা 10টা, নেওয়া আছে কল আছে, বোন একটা 11টা, ট্যাব একটা 12টা। 13 নম্বরটা কোথেকে আসতেছে? এক্সক্লামেটরি। প্যারা, এক্সক্লেমেটরি সহই তো 12টা আসতেছে। আমরা এই কথা ভুল করছি, তার কথা ভুল করছে। তো ওই দিন ক্যালকুলেট করলাম ঠিক আসতেছিল, প্রবলেমটা কই হলো? উম, out of any with y, out of any given y, given plus 1 2 3 4 5 6 7 8 9টা। আচ্ছা, 9টা হলো, আর এন হলো adverb fixed capabilities, এম কত, এম 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 হলো unique words in the training data। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। Hmm. You have one call now. Sorry, you cannot unsubscribe. Subscribe. তারও 14টা হয়ে যায় আনসাবস্ক্রাইব সহ ধরলে। প্লাস মাইনাস সহ ধরলে কি হয়? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। 13টা তো হয় না কোনোভাবে, কোনোভাবে কি 13টা বের করতে পারতেছো? না তো। প্রবলেমটা কই হইলো তাহলে? 1 2 3 4 5 6 মিনিট এটা। দেখি ইউনিক কয়টা আছে। হ্যাঁ হ্যাঁ, আই গেস কাউন্ট অফ এনি উইথ ওয়াই এটা ইউনিক না। যদি ইউনিক না হয়, না হলে তো সমস্যা, না হলে তো অনেক বেশি হয়ে যায়। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17। এই যে 1 2 3 4 5 6 7 8 9 10। হ্যাঁ হয়তো, এই যে দেখ, সরি একটা, ঠিক আছে, 1 তারপর 2 আই একটা, 4 5 6 7 8 9 10। 10টা, ধরো 13টা 12। হয়তো ইউনিক। কোথায় 13টা হয়? দেখ, সরি একটা, আই একটা, তারপর এই যে এল এল একটা, তারপর কল, হ্যাঁ, লেটার 5টা হয়েছে, তারপর ইউ 6টা, ক্যান 7টা, ওটা। মি 8টা, নাও হ্যাঁ 9টা, তারপর হচ্ছে হ্যাঁ। হ্যাভ 10টা, ওন 11টা, তারপরে হচ্ছে এইখানে 2টা এক্সক্লেমেটরি কাউন্ট করলে 13। দুইটাকে এক্সক্লেমেটরি কাউন্ট করবি কেন? এটা মানে ইউনিক তো দুইটাকে না। আলাদা করব। দুইটাকে আলাদা আলাদা এক এক করে কাউন্ট করবি? হ্যাঁ আচ্ছা, তাই তো, কিন্তু তাহলে তো আর ইউনিক হলো না। হ্যাঁ তাহলে তো ইউনিক হয়, তাহলে তো ইউও দুইবার কাউন্ট করা হবে। হ্যাঁ সেটাই তো। এখানে কি আনসাবস্ক্রাইব কেউ ধরছে? আনসাবস্ক্রাইব না, তাও তো হয় না। সাবস্ক্রাইব হলে এখানে 11টা লাগবে, তাহলে 12 আর 13 হয়ে যাবে।
11টা তো না এখানে। 4 5 6 7 8 9 10 11 12, 12টা হয়। তো এই দুটো ধরলে তো 13 14 হয়ে যাবে। দুইটা আছে, দুই মাইনাস প্লাসে হতো 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা আছে। 10টা আছে, 10 আর এদিকে হলো 12টা যদি ধরি 1 2 3 4 5 6 7 8 7 8 9 10 11 12, 12টা 12 10 22 হয়। তো মাইনাসের ক্ষেত্রে কয়টা হইতেছে ইউনিট? 2 3 4 5 6 7টা, 7টা হইতেছে 12। আচ্ছা ঠিক আছে, তাহলে বুঝছি, আমি বুঝছি। এম আসলে আমাদের 13টা না, এম 12। এম হুম কি নাম্বার অফ ইউনিক ওয়ার্ডস ইন দা ট্রেনিং ডেটা, পুরাটা হ্যাঁ বুঝছো? হ্যাঁ পুরাটা ট্রেনিং ডেটার ইউনিক ওয়ার্ড কয়টা, এই যে উপরের গুলা দেখলেই হবে। 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা না? 12টা না তো 11টা। 11টা কেমনে? ও হ্যাঁ এক 12টা 12টা হ্যাঁ 2 12টা হ্যাঁ 12টা 12টা, 12টা তাই না? হ্যাঁ এখন প্রত্যেকটা লাইনের ইউনিক ওয়ার্ড ধরবি, এই যে এগুলা যোগ করবি। 1 2 3 4 5 6 7 8 9 10, 12 10 22 না? হুম 3 নাম্বার এটাই। লাইন যে করলি এই না? যে তিন আচ্ছা নাম্বার শুধু লাইন কস মাইনাসের দিয়ে ক্ষেত্রে, শুধু প্লাসের ক্ষেত্রে একবার কাউন্ট করবো, মাইনাসের ক্ষেত্রে একবার কাউন্ট করবো। হুম প্লাসের ক্ষেত্রে কি হবে দেখ, এমটা হবে হলো এই যে উপরের কয়টা নাম ওয়ার্ড আছে, এগুলো 12 হলো এম। হুম আর কাউন্ট অফ এনি উইথ ওয়াই হবে হলো এই লাইনের নাম্বার গুলো যোগফল, এই লাইনের নাম্বার গুলো যোগফল। হুম বুঝছস? তাহলে 22 হ্যাঁ। এই ইউনিক হওয়া লাগবে এমন কোনো কথা নেই। তাহলে নিচে হবে 40, না 40 হ্যাঁ, না 22 আর 12 কত? 34। 34 কেন হবে, কি করছিস ভাই? 12 আর 10, এম তো 10 না আমাদের? ও আচ্ছা হ্যাঁ নিচে হবে তো এম 22। 12, এখানে 10 আর উপরে 22। উপরে 1 প্লাস কাউন্ট অফ আই উইথ ওয়াই। 1 প্লাস কাউন্ট অফ আই উইথ ওয়াই, বেসিক্যালি এই যে এগুলা। এগুলা কেমনে হিসাব করে? 1 প্লাস কাউন্ট অফ আই উইথ ওয়াই, এটা হলো রিফাইনিং সহ, স্মুথনিং সহ, বুঝছো? স্মুথনিং কেন ইউজ করতেছে, এটা হলো স্মুথনিং ফর্মুলা। স্মুথনিং আচ্ছা ফর্মুলা ছাড়া এই যে ওয়ানটা থাকতেছে না, তখন কাউন্ট অফ আই উইথ ওয়াই মানে এখানে কয়টা আছে, 0 ডিভাইডেড বাই এটা আসে না? এই যে হুম এখানে 0 ডিভাইডেড বাই এটা, ইন্টু 1 ডিভাইডেড বাই এটা, ইন্টু 1 ডিভাইডেড বাই এটা, ইন্টু 1 ডিভাইডেড বাই এটা, এরকম করে জিরো আসে না কয়েকটা? বাট হুম সবগুলো তো মাল্টিপ্লিকেশন। হুম একটা জিরো আসলে তোর পুরোটা জিরো হয়ে যায় না? হুম জিনিসটা তো ক্যালকুলেশন দিবে না তোদের, প্রপারলি দিবে? হুম না দিবে না। এক্স্যাক্টলি। যার কারণে নতুন একটা টেকনিক বের করছে, স্মুথনিং প্রসেস। স্মুথনিং প্রসেসের ফর্মুলা হলো এটা। এটা হলো ওয়ান থাকেই, একটা সবসময় একটা ওয়ান থাকে, ওইটার সাথে কতবার এই যে এটা রিকার করছে এটা থাকবে। যেমন যে এই যে ফার্স্ট এটা আশুর্বোধকের ক্ষেত্রে জিরো, তাই না? 1/22। আশুর্বোধকের ক্ষেত্রে জিরো, হুম সো 1/22 প্লাসের ক্ষেত্রে। এই দেখ ফার্স্ট এটা 1/22, এরপর আসছে সরি। সরি কয়বার? দুইবার হবে, এখানে একবার আর ওখানে একবার। হ্যাঁ, এখানে একবার ওখানে একবার, দুইবার সরি। কারণ কি, আগে থেকে একটা এক আছে আর এখানে একটা এক আছে, দুই। হুম এই যে দুই। তারপর ইয়া কি বলে, ইউ কতবার? ইউ দেখ 0 বার। একবার কিন্তু আছে, আচ্ছা একবার হ্যাঁ। এই যে নিচে। মানে দুইটা, এই দুই লাইনের ক্ষেত্রে, কারণ প্লাসের ক্ষেত্রে ইয়া করতেছি না, হুম দুই লাইনের ক্ষেত্রেই দেখবি। দুই লাইনে যদি এক জায়গায় ওয়ান থাকে, তাহলে এই যে ওয়ান ইয়ে করে দিবি, বুঝছো? যদি দুই হুম লাইনে এক এক থাকে, এই যে এক এক দুই, হুম তখন কি হবে? কলের ক্ষেত্রে এখানে কল আছে, এখানে কিন্তু কল নাই, যার কারণে হুম আমরা কলের প্রবাবিলিটি ক্যালকুলেট করতেছি না, কারণ এই যে টেস্টিং ডেটাতে আমাদের কল নাই, এই জন্য কলের কোনো প্রবাবিলিটি নেই আমাদের এখানে, বুঝছো? হুম আর মাইনাসের ক্ষেত্রে কি হবে, সেম ভাবে, এই যে এখানে 12টা আছে আর এখানে 5টা আছে, 2 3 4 5 6 7। ও সরি, কি বলতেছি, না নষ্ট হয়ে গেছে।
2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 হুম বুঝছস হুম 19টা হয়েছে না হুম এই 19 নিচে 19 বুঝছস হুম এরপর এই যে এখানে দুইটা আছে না আশ্চর্যবোধক কিন্তু আছে হুম দুইটা প্লাস এই যে একটা তিনটা এই যে দেখ তিন হুম বুঝছস এরকম করে ক্যালকুলেট আছে বেসিক্যালি বুঝছস বুঝছি। ক্যালকুলেট করে প্লাসের প্রবাবিলিটি বের করছে মাইনাসের প্রবাবিলিটি বের করছে কোনটা বড় প্লাসেরটা। প্লাসেরটা তো এই লাইনটা প্লাস হওয়ার চান্স বেশি তো গেস করবে এটা প্লাস কিন্তু ভুল করছে। না কি ঠিকই তো করছে, মানে পজ ঠিকই করছে করছে। ঠিকই করছে। এই হলো ক্যালকুলেশন বুঝছস ডিফাইনিং ফিচার binarization binary manner yeah multinomial what are the multinomial naive bayes assumes that what matters is whether or not a document not frequency in the document equivalent to removing duplicate words in each sentence each document মানে এই যে দেখ মনে কর ফার্স্টে এরকম ছিল সরি তিনবার রিকার করছে আশ্চর্যবোধক দুইবার রিকার করছে আইল একবার সো এটা কি করছে বাইনারাইজেশন করার পরে এই যে রিফাইন করছে কেমনে সবগুলা ডুপ্লিকেট সরাই ফেলছে হুম বুঝছস বাইনারাইজেশন করে এমনে সবগুলা ডুপ্লিকেট সরাই ফেলো মানে বাইনারি বলতে কি বুঝি আমরা জিরো আর ওয়ান না হুম তো এটা ইদার আসছে আর আসে নাই এরকম করছে এই জন্য বাইনারাইজেশন বলা হইতেছে কেন করছে, লাভ কি? কতবার রিকার করছে ওটা আমাদের কাছে যায় আসে না মানে বাইনারাইজেশন যদি করি আর কি রিফাইন করার জন্য আচ্ছা। এন গ্রাম ফিচার আরেকটা আছে ডিফাইনিং ফিচার ইনস্টেড অফ ওয়ান ওয়ার্ড এট এ টাইম কনসিডার মাল্টিপল ওয়ার্ডস মানে ব্যাক অফ ওয়ার্ডস অ্যাজাম্পশন ইজ সামটাইমস টু সিম্পলিস্টিক গুড ভার্সেস নট গুড লাইক ভার্সেস ডিডন্ট লাইক এটা ক্যালকুলেট কেমনে হবে আই ডিড নট লাইক দ্য মুভি এটা কিন্তু নেগেটিভ হওয়ার কথা তাই না হুম বাট ডিড নট একবার আছে আর লাইক আরেকবার আছে দুইটা একটা একটার সাথে কাটাকাটি হয়ে যাবে না হুম ও বলবে নিউট্রাল মুভি ভালো লাগে নাই খারাপও লাগে নাই বলবে কিন্তু তুই কিন্তু বলছিস তোর ভালো লাগে নাই কিন্তু ও দেখছে একবার ডিড নট একবার লাইক যার কারণে তোর মিনিং দিতে হলো নিউট্রাল বাট তুই তো নিউট্রাল চাস না তুই তো নেগেটিভই চাস তাই না হুম এই জন্য এন গ্রাম ফিচার ইউজ করতে পারি আমরা এন গ্রামে কি হয় যত গ্রাম ততগুলা ওয়ার্ড একসাথে কাউন্ট হয় হুম বুঝছস এন গ্রাম যে ফর ওয়ার্ড এন গ্রামস টিপিক্যালি এন ইজ লেস অর ইকুয়াল টু 3 এখানে যদি 2 হয় তাহলে দুইটা ওয়ার্ড নিব 3 হলে তিনটা ওয়ার্ড নিব লেস অর ইকুয়াল টু 3 বলে মানে এটা হাইয়েস্ট হইতে পারে 3 এর বেশি ওয়ার্ড নেয় না একসাথে এই দেখ a bag of n gram picture representation as vocabulary that in phrases up to n token long মানে n times long word নিতে পারবে বুঝছস হুম এই যে এক্সাম্পল এফ গ্রেট ফিল্ম কয়বার আছে একবার মানে পেয়ারে পেয়ারে নিবে। হ্যাঁ এখন গ্রেট ফিল্ম বুঝাইতেছে হ্যাঁ ফিল্মটা গ্রেট বাট গ্রেট যদি দুইবার পাইতো বলতো এক্সট্রিমলি গ্রেট সো গ্রেটেস্ট মুভি অফ অল টাইম এসব বাস এইটা হ্যাঁ এটা বুলশিট না বলে যার কারণে আমরা এন গ্রাম দিয়ে দিছি এনটা 2 গ্রাম যার কারণে দুইটা ওয়ার্ড একসাথে কাউন্ট করতেছে যে আমরা চেক করতে চাইতেছি ফিল্মটা কি গ্রেট নাকি তো ফেচারে দিছি আমরা এমনি যে এফ গ্রেট ফিল্ম কয়বার আছে একবার আছে শেষ যদি শুধু গ্রেড দিতাম তাহলে 2 আসতো কিন্তু ডাবল হয়ে যেত যেটা আমরা চাইতেছি না মিনিং চেঞ্জ হয়ে যায় দিস ইজ ব্যাগ অফ বাইগ্রামস ফিচার ব্যাগ অফ ওয়ার্ডস ব্যাগ অফ 1 গ্রামস একে ইউনিগ্রাম মানে ব্যাগ অফ ওয়ার্ডস কে যে ব্যাগ অফ ওয়ার্ডস ফিচারটা শিখলাম না ওটাকে ব্যাগ অফ ইউনিগ্রাম বলা হইতেছে কারণ একবার করে একটা ওয়ার্ড নিতেছে না এর জন্য মানে ব্যাগ অফ গ্রামসে যদি এক্সপ্রেস করি ব্যাগ অফ ওয়ার্ডস কে তাহলে কি বলবো আমরা একটা করে ওয়ার্ড নিতেছে না হুম তো ব্যাগ অফ 1 গ্রামস হবে না জিনিসটা বুঝছি। আর যদি দুইটা করে ওয়ার্ড নিয়ে যে গ্রেট ফিল্মের মতো তখন ব্যাগ অফ 2 গ্রামস বুঝছস বুঝছি। এর কনসিকুয়েন্স মানে কি কি হয় এটা নেওয়া হয় vocabulary size grows quickly as n increases small counts most n grams never seen for large n মানে n typically 3 or 3 এর নিচে হয় খুব বেশি বড় হয় না আর vocabulary size আরো তাড়াতাড়ি বড় হয় কারণ এই যে ডাবল অথবা ট্রিপল করে vocabulary তাড়াতাড়ি বাড়তেছে না এইটার হুম একটা নেওয়া হচ্ছে তো তাড়াতাড়ি বাড়তেছে তাই না হুম
এটাই বুঝেছি আর কি। ক্যারেক্টার এনগ্রাম, ওয়ার্ড এনগ্রাম না নিয়ে ক্যারেক্টার এনগ্রাম যদি, ক্যারেক্টার বলতে কি বোঝায়? এই যে প্রত্যেকটা ক্যারেক্টার, ডাব্লু একটা ক্যারেক্টার, ও একটা ক্যারেক্টার, আর একটা ডিট একটা, এরকম। তো টিপিক্যালি 10 অথবা 10-এর নিচে নেয় ক্যারেক্টার, এরকম। বুঝছস? এই যে গ্রেট ফিল্ম যে নিছি, GREAT 5, FILM 4, 9, এখানে তো 9টা যদি ক্যারেক্টার কাউন্ট করি। এটাই বলছে, আর কিছু না। আরেকটা রিফাইনিং ফিচার আছে লেক্সিকন ফিচার। সামটাইমস দেয়ার ইজ ইনাফ ট্রেনিং ডেটা। যেমন সামটাইমস ট্রেনিং ডেটা ডাজন্ট ইনক্লুড wretched, dreadful, genital, genial, এই ওয়ার্ড গুলা থাকে না। মানে বলতেছে লেক্সিকন ফিচার কি বলতেছে, যে অনেক সময় তো অনেক ওয়ার্ড থাকে না, ইনাফ ট্রেনিং ডেটা থাকে না আমাদের কাছে, যেটা দিয়ে এআইটা প্রপারলি ট্রেন হবে। তখন আমরা কি করি? আর লেক্সিকন is a list of words, not sentences or documents that have been annotated for a task. Example, the LIWC lexicon labels words at the categories positive emotion, family, etc. মানে ক্যাটাগরাইজ করে ওয়ার্ড কে, বুঝছস? মানে হ্যাপি, ফ্যামিলি, চিয়ারফুল, জয়ফুল, এই সবগুলারে একটা ক্যাটাগরির মধ্যে আনবে। ওটা হলো পজিটিভ ইমোশন। তো এটার মধ্যে যে কোনো একটা ওয়ার্ড যদি আইডেন্টিফাই হয়, ধর চিয়ারফুল আইডেন্টিফাই হয়েছে, বাট চিয়ারফুল তুই ট্রেনিং এর মধ্যে দেসই নাই, ঠিক আছে? হুম চিয়ারফুলটা তোর জানার কথা না, তাই না? হুম তো বলতে পারবে না। কিন্তু যদি আমরা লেক্সিকন ফিচার ইউজ করি, ক্যাটাগরাইজ করে দিই ওয়ার্ড গুলাকে, যে এটা হলো পজিটিভ ইমোশন ক্যাটাগরির মধ্যে পড়ে, হুম ইয়া কি বলে, হ্যাপি পজিটিভ ইমোশন ক্যাটাগরির মধ্যে পড়ে, তারপরে যে চিয়ারফুল পজিটিভ ইমোশন ক্যাটাগরির মধ্যে পড়ে, এরকম যদি তুই বলে দেস, তখন যখন ও পজিটিভ পাবে, মানে চিয়ারফুল পাবে টেস্টিং এ, হুম ট্রেনিং এ যদিও চেয়ারফুল ছিল না, তখন চেক করবে কোন ক্যাটাগরির মধ্যে পড়ে, চেক করে দেখবে যে পজিটিভ পজিটিভ ইমোশনের মধ্যে পড়বে। তো অমনি ট্রিট করবে ওইটাকে, তাই না? হুম সেটা আমাদের একটা প্রবলেম সলভ করে দিতেছে না, যে হুম আননোন ওয়ার্ড কিভাবে ইয়া করবে, ওই প্রবলেমটা সলভ করে দিতেছে লেক্সিকন ফিচার, তাই না? হুম লেক্সিকনস আর টিপিক্যালি ইউজ টু প্রডিউস কাউন্ট ফিচার্স, মানে কতবার আছে আর কি। এফ পোসেমো, গ্রেট সিনস, বিউটিফুল ফিল্ম, গ্রেট এন্ড বিউটিফুল আর ট্যাগড অ্যাজ পসেমো ইন দ্য লেক্সিকন, ঠিক আছে? মানে পসেমো নামে এই ক্যাটাগরাইজ করছে, যে গ্রেট আর পসেমো বিউটিফুল বলতে? দুইটাই পসেমো নামে আছে। হ্যাঁ, পসেমো বলতে? পসেমো বলতে একটা ক্যাটাগরি। ধর এই যে পজিটিভ ইমোশন একটা ক্যাটাগরি না, হ্যাঁ। ওরকম পসেমো একটা ক্যাটাগরি। ওই ক্যাটাগরি কতবার আছে তুই জানতে চাস? হুম ওই ক্যাটাগরির মধ্যে কি কি ওয়ার্ড আছে? গ্রেট আছে, বিউটিফুল আছে। তো এই লাইনটা দেখ, তুই যদি হ্যাঁ, পসেমো ক্যাটাগরি কয়বার আছে জানতে চাস, এই লাইন থেকে কি দুইবার বলবে ও? আছে। হুম, দুইবার দুইবার। আছে। এই যে একবার বিউটিফুল, একবার গ্রেট। এটা লেক্সিকন বোঝায় আর কি, বুঝছস? মানে হুম ক্যাটাগরাইজ করে দেয় জিনিসটাকে, কি কি ওয়ার্ড এই ক্যাটাগরির মধ্যে থাকবে। এই rule based feature, there are no limits on the algorithm that feature function may apply. How many times does এটা match, what proportion of first line characters capitals, what is the ratio of the text to image area, এগুলা আজেইরা আর কি। এগুলা ইচ্ছা মতো ইয়ে করতে পারে, বাট ডাজন্ট অ্যাপ্লাই, মানে যায় আসে না খুব একটা। হুম, probabilistic learners are কে in everyday life, the learners we use make mistakes and then learn from mistakes. Let's say we want to draw a line to separate spams and not spams. Linear regression classifier, linear regression use করবো আর কি স্প্যাম আইডেন্টিফাই করার জন্য। The line splits the spams and non spams into two regions. মানে রিগ্রেশন বলতে এই যে কার্ভ বের করে, যে হ্যাঁ এটা অথবা ওইটা, বিভিন্ন দিকে, যে এটা হলো উপরের দিকে যেতেছে, এটা হলো নিচের দিকে যেতেছে, আমরা আইডেন্টিফাই করতে পারে যে স্প্যাম একটা মেইল স্প্যাম নাকি নট স্প্যাম, এটা আইডেন্টিফাই করার জন্য। দিস লাইন ইজ কল্ড ডিসিশন বাউন্ডারি, বেসিক্যালি। যে ইয়েস অর নো একটা লাইন টানবি, মনে করে যে মাঝখান দিয়ে একটা লাইন টান, এটা ডানে হইলে ইয়েস, বামে হইলে নো, এরকম কিছু একটা, বুঝছস? বুঝছি। এটা হলো বুঝাইতেছে আর কি, যে সেপারেটিং লাইন লিনিয়ার রিগ্রেশনে যেরকম হয়। দিস লাইন ইজ কল্ড আ ডিসিশন বাউন্ডারি, ঠিক আছে? হুম, প্রবাবিলিটি ইউজ করা, হাউ ডু উই ডু দ্যাট? উই ক্যান পেনালাইজ দ্য মডেল, মানে এটা ট্রেন করবো কিভাবে? ট্রেন করবে এমনি যে পেনালাইজ করবো মডেলকে মিস্টেক করার জন্য, মানে যদি ভুল ডিসিশন দেয়, ইনফরমেশন দেয় আমাদের, তা মডেলটা পেনালাইজড হবে। হাউ ক্যান উই পেনালাইজ? শুড উই পেনালাইজ দ্য সেম অ্যামাউন্ট এভরি মিস্টেক উই মেক্স? এন্টার দ্য আইডিয়া অফ লস। মানে সব রকমের মিস্টেকের তো ভ্যালু সেম হওয়ার কথা না, তাই না? যে হালকা একটু মিস্টেক করছে, যে ওটা অল্প একটু নেগেটিভ, ওইটাকে পজিটিভ বলে ফেলাইছে, যার কারণে পুরা ডেটা সেটটার উপরে ইনফ্লুয়েন্স কতটুকু হবে। আর এক্সট্রিমলি নেগেটিভ, ওইটাকে এক্সট্রিমলি পজিটিভ বলছে, ওইটার ইনফ্লুয়েন্স পুরা ডেটা সেটের উপরে কতটুকু হবে। দুইটা সেম তো হবে না, তাই না? না।
কারণ অল্প একটু নেগেটিভ কে অল্প একটু পজিটিভ বললে অল্প একটু ডেটা চেঞ্জ হবে, পয়েন্ট সামথিং। বাট অনেক বেশি নেগেটিভ কে অনেক বেশি পজিটিভ যদি বলে ফেলায়, তখন দেখবি ফুল 50% চেঞ্জ হয়ে যেতেছে। ওটা অনেক বেশি না? হুম যার কারণে এআই টাকে এরকম ভাবে পেনালাইজ করা লাগবে না লস ফাংশন দিয়ে। হুম কিছু একটা ফাংশন দিতে হবে যেটাতে মানে আমরা বুঝাইতে পারবো ওকে যে এটা তুই বেশি ভুল করে ফেলছস কিংবা এটা কম ভুল করে ফেলাইছস। আমাদের কাছে কমটা অ্যাকসেপ্টেবল, আমাদের কাছে বেশিটা অ্যাকসেপ্টেবল না। তো বেশিটার উপরে আগে কাজ কর, কমটার উপরে পরে কাজ কর। এরকম কিছু একটা বুঝাইলে এআইটা আরো বেশি প্রপার হয়ে যায় না, প্রপার হিউম্যানাইজ হয়ে যায় না? হুম। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, শুনতেছি। বুঝতেছস? বুঝতেছি। এই যে দেখ এখানে দেখাইছে লস ফাংশন, হাউ রং ইজ দ্য ক্লাসিফায়ার। ট্রু ক্যাটাগরি, এই যে এটা 0 আর 1 হলো ট্রু ক্যাটাগরি, ঠিক আছে? হুম এটা ভেরি রং, কেন এটা ট্রু না? আর লিটল রং, এটা ধর ইয়া কি বলে 0 বলছে, এটা জিরোর দিকে, এটা 0 থেকে এই যে দেখ এটা হলো লাইন, বাউন্ডারি বাইরে। এটা বাউন্ডারির বাইরে, এটা হলো এই যে এই দিকে থাকার কথা, ঠিক আছে? হ্যাঁ এই যে এই জিরোর কাছাকাছি থাকার কথা। কত আছে? 0.4, সরি 0.5.5, তাই না? হ্যাঁ হ্যাঁ 0.55 এখানে। জিরো, হুম এইদিকেও 0 থেকে 1 যেতেছে, এইদিকেও 0 থেকে 1 যেতেছে, তাই না? হ্যাঁ এটা কোথায় আছে? 0.55, তাই না? হ্যাঁ আর এই যে এই সাইডে কি? জিরোতে আছে, মানে দুইটা অ্যালাইন করবে, বুঝছো? স্লোপ, হুম স্লোপ হবে এখানে, বুঝছো? তো 0.55 যখন একটু উপরে হওয়ার কথা না, হুম হালকা। তো এ লিটল রং না, অল্প একটু রং না? কারণ এখান থেকে এখানে তো বেশি ডিস্টেন্স না, তাই না? না হুম বাট এটা কি? এটা বে- এই অনেক যে দেখ বেশি। কোথায়, 0.10, তাই না? হ্যাঁ বাট আছে কোথায়? ওয়ানে। 1 এ ডিরেক্ট, অনেক বেশি রং না? হ্যাঁ এইখানে থাকার কথা না? হুম অনেক বেশি ট্রাভেল কিন্তু। তো এটাকে আমরা পেনালাইজ করব বেশি এটার জন্য, আর এটার জন্য পেনালাইজ করব কম। পেনালাইজটা কেমনে করবো? কস্ট ফাংশন দিয়ে। কস্ট ফাংশন হলো সিগময়েড ফাংশন, বেসিক্যালি মডেল প্রেডিকশন পি অফ ওয়াই ইজ ইকুয়াল টু 1/x সিগময়েড বি প্লাস ডাব্লিউ টু দি পাওয়ার টি এক্স। এটা হলো বিভিন্ন ফাংশন ফাংশন দিয়ে বুঝাইছে, ক্লাসিফিকেশন, ইরর, হ্যান ত্যান, cos 0 1 w b x y, কি বুলশিট বইলা। নট অল ইরর্স আর ইকুয়াল, ইরর ফাংশন ক্যালকুলেট করার ফর্মুলা আছে। এই যে এটা হলো ইরর ফাংশন ক্যালকুলেট করার ফর্মুলা, মাইনাস এখানে y log sigmoid b plus w to the power t x plus 1 minus y log 1 minus sigmoid b plus w to the power t x। এটাকে আরো ছোট করা যায় আসলে। সিগময়েড ফাংশন কি? 1 ডিভাইডেড বাই 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আউটপুট, সরি ইনপুট। ওইটা হলো সিগময়েড ফাংশনের ফর্মুলা, বুঝছো? এই যে সিগময়েডটা আছে না, ওইটার ফর্মুলা। সিগময়েডের ভ্যালু কেমনে পাই? এই যে হবে, কি বলে, 1 ডিভাইডেড বাই 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স অর ওয়াই, যেটা ইনপুট দেয় আর কি, বুঝছো? ওইটা হলো সিগময়েডের ভ্যালু। আর ওই সিগময়েডের ভ্যালুটা সহ এই যে বাকি ভ্যালু গুলো তোর কাছে থাকবে, বি এর ভ্যালু থাকবে, ডাব্লিউ এর ভ্যালু থাকবে, টি এর ভ্যালু থাকবে, এক্স এর ভ্যালু থাকবে। ওই ভ্যালু গুলো বসাইলে যে আউটপুট আসবে ওটা হলো সিগময়েড। এখন আমাদের প্রপারলি শিখায় না, এটা হলো আসলে কোয়েশ্চেন দেখে করা লাগবে, এই জন্য এটার উপরে এত ফোকাস দরকার। আসলে যখন কোয়েশ্চেন পাবো তখন আমরা ক্যালকুলেট করা শিখবো, কেমনে ক্রস এন্ট্রপি লস ক্যালকুলেট করে, ঠিক মানে আছে? এটা রিলেটেড কোনো ম্যাথ করায় নেই। এর কোনো ম্যাথ দেওয়া নেই, এর জন্য আর কি বুঝাইতে পারতেছি না। আর তুই বুঝবিও না, তুই ফটো এডিটতে শিখলে বুঝবি, বাট এখানে বুঝবি না। এখানে যখন ম্যাথ দিবে আমাদের তখন বোঝানো যাবে। দিস ক্রস এন্ট্রপি লস measures how bad W and B are on the single example XY. An ML model runs through each of the training example and tries to reduce this cross entropy loss as it goes along and thus learns a pattern in the example. Sometimes the model goes through all air training example multiple times to reduce the loss further. মানে লস কমানো ট্রাই করে সবসময়, যত বেশি লস তত কমানো ট্রাই করবে, আর যদি অল্প লস থাকে ওটা ইগনোর করার ট্রাই করবে। এরকম মানে পেনালাইজ বেশি করতেছি না, যার কারণে ও হেভিলি পেনালাইজ হইতে চাবে না, তো কমানো ট্রাই করবে। আর যেটা অল্প পেনালাইজ করতেছি ওটা প্রায়োরিটি কম আর কি। আর প্রত্যেকটা রানকে এপক বলা হয়, এটা অত ইম্পর্টেন্ট ইনফরমেশন না আর কি। এমএল বেস্ট প্র্যাকটিসেস, এগুলো হলো বেসিক্যালি বেস্ট প্র্যাকটিস, মানে কি কি করা উচিত: ডেটা স্প্লিট করা উচিত, আন্ডার ফিটিং এন্ড ওভার ফিটিং আইডেন্টিফাই করা উচিত, এটা চেঞ্জ করা উচিত, পারফরমেন্স মেট্রিক্স দেখা উচিত আমাদের, কেমন পারফর্ম করছে, যে অ্যাকুরেসি, তারপর ওই যে বলছিল না প্রেসিশন, রিকল, এফ অন স্কোর,
ওগুলো হলো পারফরমেন্স মেট্রিক্স আর স্ট্যাটিস্টিক্যাল সিগনিফিকেন্স আছে। এগুলা বেসিক্যালি কিছুই না, ডেটা স্প্লিট কেমনে করবি, ট্রেন ডেটা টেস্ট ডেটা স্প্লিট কেমনে করবি ওটা বলছে আর কি। তারপর নেভার পিক ইনটু দ্য টেস্টিং ডাটা, মানে ট্রেনিং যখন করাবি তখন টেস্টিং কে অ্যাক্সেস দিবি না কোনো, বুঝছস? আহ, কি বলবো আবার, ডাকে কেন, দাঁড়া। আসস, হ্যাঁ হ্যাঁ আছি, বল। bad idea. The data speaking improving a model. The data speaking bad idea. Train on the train data, evaluate on the test data, go back to training phase and এটা করা যাবে না। মানে একবার ট্রেন টেস্ট করার পর ওই ট্রেনিং ডেটাতে আবার ব্যাক করে টিউন করা যাবে না। কেন? কারণ ও তো ট্রেন ডেটার উপরে অলরেডি এক্সপার্ট, ওইটাতে টিউন করে আর লাভ আছে? লাভ তো নাই, কারণ ও তো অলরেডি জানে ট্রেনে কি হইতেছে। তো এটার উপরে আর টিউনিং কি করবি তুই? এই জন্য এটা ব্যাড আইডিয়া। হোয়াট উইল উই ডু, কি করবে বুঝছস, যে কোনো চেঞ্জই করবে না, বেসিক্যালি মুখস্থ করে ফেলবে একরকম। বেটার আইডিয়া কি, split the data into three parts. Train on the major chunk of the data, tune on a very small piece of data, evaluation রাখবে যে eval এরকম একটা ডেটা রাখবে অল্প একদম ছোট, আর টেস্ট অন another small chunk of data, মানে একদম ছোট ডেটা রাখবি যেটার উপরে টেস্ট করবি। তো ফার্স্টে মনে কর ট্রেন করলি, করার পর টেস্টে দিলি, টেস্টের রেজাল্ট একটু খারাপ আসলো, তো এই যে টিউন করার জন্য আরো একটা ডেটা, অল্প একটু ডেটা আলাদা করে রাখছিলি না, ওইটার উপরে টিউনিং করবি, করার পরে নতুন টেস্ট ডেটা দিয়ে আবার টেস্ট করবি, বুঝছস? এটা হলো বেটার আইডিয়া দেন দিস। স্যার একটা যে স্ট্যাক দেখাইছিল, উপর থেকে একটু নিব, নিচে থেকে একটু নিব, এরকম। এই যে এটা আন্ডার ফিটিং আর ওভার ফিটিং, এটার কথা বলতেছস? হ্যাঁ হ্যাঁ, এটা লার্নিং কার্ভ বেসিক্যালি। এই যে 100% অফ ট্রেনিং ডেটা কত পার্সেন্ট কারেক্ট, ট্রেনের টাইমে ট্রেন করতেছে ট্রেন করতেছে ট্রেন করতেছে ট্রেন করতেছে ট্রেন করতেছে, এমন করতে 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 একটা টাইমে চলে যাবে হলো এই যে অলমোস্ট 100% কারেক্ট। আর এই যে টেস্টিং এর ক্ষেত্রে এই যে এরকম যাইতেছে 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 টেস্ট করতে 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 একটা টাইমে এই যে অলমোস্ট 80% এর মতো কারেক্ট দিতেছে, অনেক ভালো, ঠিক আছে? এখন আন্ডার ফিটিং কি, ইনসাফিসিয়েন্ট ট্রেনিং ডেটা যখন থাকে কিংবা মডেল ইজ টু সিম্পল থাকে, তখন কি হয়, ইনসাফিসিয়েন্ট যখন থাকবে, দেখ ও কিন্তু অনেক রাইজ করতেছিল কিন্তু পৌঁছাইতেই পারেনি শেষ পর্যন্ত, কেন? কারণ ডেটা অনেক কম ছিল। তো এখানে ওর ট্রেনিং শেষ হয়ে গেছে, আরো যদি থাকতো আরো উঠতে পারতো হয়তো বা, আমরা জানি না সেটা, কারণ আমরা অনেক কম ডেটা দিছি। আর মডেলটা যদি অনেক বেশি সিম্পল হয় তো ডেটা মানে ভালো মতো বুঝতেছেই না, তো যাইতেছে 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 ওর ট্রেনিং ক্যাপাবিলিটি শেষ, ডেটা অনেক আছে কিন্তু ট্রেনিং ক্যাপাবিলিটি শেষ, তো এখানে আটকে পড়ে থাকবে। এটা হলো বেশি সিম্পল মডেল। এই দুইটা কারণে আন্ডারফিট হয়, বুঝছস? আন্ডারফিট তো কি আগেই বলছি। হ্যাঁ বুঝছি। এরপর আন্ডারফিট কেমনে অ্যাডজাস্ট করে এটা বলছি, এগুলো দেখা লাগবে না, যখন ল্যাবে করবো তখন দেখলেই হবে। ওভারফিট, ওভারফিট কি, এই যে দেখ ট্রেনিং ডেটা আর কত পার্সেন্ট কারেক্ট, ট্রেনিং ডেটার কারেকশন কিন্তু অনেক তাড়াতাড়ি রেজ করছে, দেখছো একদম এখানে হাফে 50%-এ যাই ও সব বুঝে গেছে, তারপরে দেখে আরো অনেক ডেটা, আরো 50% ডেটা বাকি, তখন ওইটার উপরে মুখস্থ করতেছে মুখস্থ করতেছে মুখস্থ করতেছে, এক টাইমে মুখস্থ হয়ে গেছে, বললাম না ওভারফিট হয়ে গেছে পুরো মুখস্থ। এখন যখন টেস্টিং এ দিবি, এটা কি বোঝাচ্ছে যে কার্ভটা হচ্ছে একদম কনস্ট্যান্ট হয়ে গেছে, লাইক কোনো গ্রোথ হচ্ছে না এরকম? হ্যাঁ মুখস্থ করে ফেলছে বলতে বুঝাইতেছে হেভিলি স্কিউড হয়ে যেতেছে ডেটাটা, মানে এক সাইডে ইনক্লাইন হয়ে যেতেছে, বায়াসড হয়ে যেতেছে, যার কারণে যখন টেস্টিং এ দিবি ডিফারেন্ট ডিফারেন্ট ডেটা, তখন দেখ কত বাজে অবস্থা, কারণ ও তো মুখস্থ করে ফেলছে, ও এই মুখস্থ ওয়াইজ প্রেডিক্ট করার চেষ্টা করতেছে, নিজে প্রবাবিলিটি দিয়ে প্রেডিক্ট করার চেষ্টা করতেছে না আর।
যখন অনেক বাজে আউটপুট আসতেছে। তারপর মডেলটা যদি বেশি কমপ্লেক্স হয়ে যায় তখন কি হবে? এই যে নর্মালি ট্রেন করছে আবার মুখস্থ করে ফেলছে, আর মডেলটা অনেক কমপ্লেক্স, ও বুঝেই নেই কিছু, প্রবাবিলিটি কেমনে ক্যালকুলেট করবে ওটাই বুঝে নেই। এই যে টেস্টিং আরো উল্টা খারাপ রেজাল্ট আসতেছে, কারণ মুখস্থ তো হয়ই নেই ওর ভালো মতো, প্লাস মডেলটা অনেক বাজে, ও বুঝেই নেই কি করবে। তো ওভারফিটিং অ্যাডজাস্ট করে কেমনে, ওটা আলাদা, ওটা ল্যাবে শিখাবে অথবা 14 তে শিখবি, যেটাই শিখোস। এই যে অ্যাডজাস্টিং ওভারফিটিং, আরো সিম্পলার মডেল দিতে পারোস চাইলে, বা ফিচার কমাই দিতে পারোস, অথবা ডেটা ওই যে আন্ডার স্যাম্পল করতে পারোস। আন্ডার স্যাম্পলিং বিভিন্ন মেথড আছে, ওটা কইরা ডেটা প্রপার করতে পারোস। যে ডেটা গুলো কম আছে ওই ডেটা গুলো আর্টিফিশিয়াল ডেটা অ্যাড করে বেশি বাড়াই দিতে পারোস, কিংবা যে ডেটা গুলো বেশি আছে ওগুলো কমাই দিতে পারোস অ্যাডজাস্ট করার জন্য, যাতে ওই যে বায়াসনেস না থাকে। অনেক অনেক টেকনিক আছে। এরপর আসলে পারফরমেন্স মেট্রিক্স। অ্যাকুরেসি ইজ এ ব্যাড পারফরমেন্স মেট্রিক্স। অ্যাকুরেসি কি করে, মানে কতটুকু গেস করতে পারছেন, মানে ট্রু পজিটিভ এর মধ্যে, মানে অ্যাকচুয়াল পজিটিভ চেক করে, বুঝছো? অ্যাকচুয়াল পজিটিভ কত আর ট্রু পজিটিভ মানে ও প্রেডিক্টেড পজিটিভ কত ওইটার মধ্যে ইয়া গেস করে, মানে দেখে কত পার্সেন্ট আসছে অ্যাকুরেসি, তারপর অ্যাকচুয়াল নেগেটিভ থেকে মানে নেগেটিভ প্রেডিকশন যেটা ওইটা কতটুকু আসছে ওইটা দেখে। এই হলো ওর কাজ, এছাড়া আর কিছু কাজ নেই, যার কারণে এটা প্রপারলি ইভালুয়েট করতে পারো না। ওর দেখা যায় যে 90% হ্যান ত্যান, কিন্তু এটা ভালো মতো কাউন্ট করে না। কোনগুলো ইউজ করবো আমরা? আমরা হলো আদার ম্যাট্রিক্স যেগুলো আছে, প্রেসিশন, রিকল, F1 স্কোর। প্রেসিশন হলো ট্রু পজিটিভ আর ইয়া কি বলে অ্যাকচুয়াল পজিটিভ যে ইয়াগুলো আছে দাঁড়া, এইগুলো প্রেসিশন। এই দেখ, রেশিও বিটুইন ট্রু পজিটিভ or true negative and predicted positive or predicted negative, রেশিও বের করে এর মধ্যে, বুঝছো? মানে ট্রু পজিটিভ উপরে ধর যে 90% গেস করতে পারছে, আর অ্যাকচুয়াল পজিটিভ নিচে 100% অথবা যতই আছে নাম্বার, ওইটা যে রেশিও বের হবে ওইটা হলো প্রেসিশন স্কোর, বুঝছো? রিকল কি? রিকল হলো বিটুইন ট্রু নেগেটিভ এন্ড অ্যাকচুয়াল পজিটিভ আর নেগেটিভ, সরি কি বলছি, অ্যাকচুয়াল, আচ্ছা এটা হলো প্রেডিক্টেড, ট্রু আর প্রেডিক্টেড, বুঝছস? আর এটা ট্রু আর অ্যাকচুয়াল। অ্যাকচুয়াল বলতে কি বুঝাইতেছি, মানে আমরা জানি যত, আমরা তো জানি, মডেল তো জানে না, তাই না? আমরা তো জানি কোনগুলা কোনগুলা ট্রু, আগে থেকে জানি, তাই না? ওইটা আমরা নিজেরা ইনফো দিতেছি, ইনফো দিয়া রিকলে চেক করতে। আর মডেল যেটা জানে যে ট্রু আর প্রেডিক্টেড, মানে ট্রু যেগুলো আসছে আর প্রেডিকশনে যেগুলো আসছে, টেস্টিং আর ট্রেনিং এর ক্ষেত্রে ওইটা রেশিও বের করবে। আর এগুলো আমরা ইনপুট যেটা জানি অ্যাকচুয়ালি ট্রু, মানে অ্যাকচুয়ালি ট্রু কেমনে হয় তোরা দিয়ে দেখাইলে ভালো হতো, স্যার মনে হয় লিখে দিছিল। এই যে প্রেসিশন হলো ট্রু পজিটিভ ডিভাইডেড বাই ট্রু পজিটিভ প্লাস ফলস পজিটিভ, মানে পজিটিভ বের করার ক্ষেত্রে, বুঝছো? প্রেসিশন অফ পজিটিভ হলো ট্রু পজিটিভ ডিভাইডেড বাই ট্রু পজিটিভ প্লাস ফলস পজিটিভ, এটা হলো প্রেসিশন বের করে। আর রিকলের ক্ষেত্রে হলো পজিটিভ বের করায় ট্রু পজিটিভ ডিভাইড বাই ট্রু পজিটিভ ডিভাইড বাই ফলস নেগেটিভ। ফলস নেগেটিভ আর ট্রু পজিটিভ এগুলো কি বুঝতেছস? না। ট্রু পজিটিভ মানে হলো যেটা অ্যাকচুয়ালি ট্রু এন্ড প্রেডিক্টও করছে ট্রু, আচ্ছা। এটা হলো ট্রু পজিটিভ বলি আমরা, বুঝছস? এই যে দেখ, অ্যাকচুয়াল 1 প্রেডিক্টেড 1, এটা হলো ট্রু পজিটিভ। ট্রু নেগেটিভ কি? অ্যাকচুয়ালি 0 প্রেডিক্টও করছে 0, এটা হলো ট্রু নেগেটিভ। আর ফলস পজিটিভ কি? অ্যাকচুয়ালি ওই জিনিসটা 0 বাট ও প্রেডিক্ট করছে 1, এটা হলো ফলস পজিটিভ। মানে প্রেডিকশনটাকে ট্রু ফলস বলতেছি, মানে ফলস পজিটিভ কেন, পজিটিভ গেস করছে ও, কিন্তু এটা তো ফলস, তাই না? কারণ আমরা তো জানি এটা অ্যাকচুয়াল 0, জন্য ফলস পজিটিভ বলতেছি। আর ফলস নেগেটিভ কি বলতো? আমরা জানি ওটা এটা হচ্ছে পজিটিভ ধরো। কিন্তু প্রেডিক্ট করছে নেগেটিভ, হ্যাঁ। জন্য ফলস নেগেটিভ বলতেছে। এবার বুঝছস? হ্যাঁ, বুঝছি। এখন ধর ফলস নেগেটিভ বলতে আমরা কি বুঝি? অ্যাকচুয়ালি পজিটিভ। হ্যাঁ, আর ট্রু পজিটিভ বলতে কি বুঝি? অ্যাকচুয়ালি পজিটিভ অ্যাকচুয়ালি প্রেডিক্টেডও পজিটিভ। পজিটিভ। হ্যাঁ। এখানে হাফ এখানে হাফ, এই দুই হাফ যোগ করলে যত ভাবে পসিবল পজিটিভ আমাদের জানা মতে সব পজিটিভ আসবে না? হ্যাঁ, এটা হলো রিকলে ইউজ করি আমরা। তাহলে তো কি এটাই বেটার ট্রু না? পজিটিভ, রিকলের ফর্মুলা হলো ট্রু পজিটিভ ডিভাইডেড বাই ফলস পজিটিভ,
ট্রু পজিটিভ প্লাস ফলস নেগেটিভ, মানে জানা মতে যত পজিটিভ আছে আর ওর মানে ট্রু পজিটিভ হিসেবে যেটা প্রেডিক্ট করছে ওইটা উপরে থাকবে, বুঝছস? হ্যাঁ বুঝছি। আর নিচে জানা মতে যত পজিটিভ, এই যে এই দুইটাই যোগ, আর উপরে থাকবে হলো শুধু এটিপি। এটা হলো রিকল প্লাসের ক্ষেত্রে, ঠিক আছে? আর নেগেটিভ যদি ক্যালকুলেট করি, ট্রু নেগেটিভ ডিভাইডেড বাই এই যে ট্রু নেগেটিভ প্লাস ফলস পজিটিভ, এটা করবো রিকল মাইনাস ক্ষেত্রে, মাইনাস ক্যালকুলেটর ক্ষেত্রে। আর প্রেসিশনের ক্ষেত্রে একটু চেঞ্জ, ওটা হলো পজিটিভ ক্যালকুলেট করার ক্ষেত্রে টিপি ডিভাইড বাই টিপি প্লাস এফপি, এই যে এটা প্রেডিকশন, পুরো ওয়ানের প্রেডিকশনটা, বুঝছস? হুম। যখন আমরা পজিটিভ ক্যালকুলেট করতেছি, যদি প্রেসিশন বের করি, দেখ সিম্পলি দেখ, এই যে টিপিটা উপরে রাখবি ডিভাইডেড বাই এই যে পুরো ঘরটা, ফলস পজিটিভ প্লাস ট্রু পজিটিভ, ঠিক আছে? হ্যাঁ বুঝছি। আর যদি আমরা রিকল ক্যালকুলেট করি, মনে কর ট্রু পজিটিভ মানে পজিটিভের রিকল ক্যালকুলেট করবো, তো উপরে থাকবে ট্রু পজিটিভ আর নিচে থাকবে এই যে অ্যাকচুয়ালটা, এই যে এই দুটা, বুঝছস? হ্যাঁ। এটা দুইটার প্লাস ক্যালকুলেট করার ক্ষেত্রে, আর মাইনাস ক্যালকুলেট করার ক্ষেত্রে এই যে এটা দিয়ে ক্যালকুলেট হয়, বুঝছস? এই যে এটা আর এটা সেমি, জাস্ট ঘর চেঞ্জ হবে, বুঝছস? বুঝছি। এটা একটু মাইনাস। নিজের হাতে করলেই বুঝে যাবি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। ফর্মুলাটা মাইনাসের এই যে ক্ষেত্রে কি লিখে রাখিস, বললি? শোনা যায় না, জোরে বল। বললাম মাইনাসের ক্ষেত্রে কি বললি? মাইনাসের ক্ষেত্রে ধর প্রেসিশন মাইনাস বের করবো আমরা, তখন এই যে টিএনটা ট্রু নেগেটিভটা উপরে হবে ডিভাইডেড বাই এই যে প্রেসিশনের ক্ষেত্রে আমি কি শিখছিলাম, এই যে এটা টিএন প্লাস এফএন। টিএন প্লাস এফএন, রাইট, বুঝছি। প্রেডিক্টেডটা। আর রিকলের ক্ষেত্রে নেগেটিভ, উপরে টিএনই থাকবে আর নিচে থাকবে এই দুটা অ্যাকচুয়াল, বুঝছি। বুঝছস? এই হ্যাঁ। আর এফ ওয়ান স্কোর কি, রেশিও অফ কি বলে প্রেসিশন এন্ড রিকল। এফ ওয়ান স্কোরের ফর্মুলা হলো 2 ডিভাইডেড বাই 1 প্লাস 1 বাই পি প্লাস 1 বাই আর, মানে পি আর আর বলতে প্রেসিশন আর রিকল বুঝাইতেছে, বুঝছস? হ্যাঁ। এটা হলো এফ ওয়ান এর ফর্মুলা, এফ ওয়ান স্কোরের ফর্মুলা হলো 2 ডিভাইডেড বাই 1 প্লাস 1 বাই পি প্লাস 1 বাই আর, মানে প্রেসিশন আর রিকল দুইটারই রেশিও বের করে বেসিক্যালি, বুঝছি। যার কারণে এফ ওয়ান স্কোরটা হলো সবচেয়ে অ্যাকুরেট, হাইয়েস্ট অ্যাকুরেট জিনিস। এই যে প্রেসিশন রেশিও হারমোনিক মিন অফ প্রেসিশন আর রিকল এগুলাই বলা আছে। আদার টাস্ক স্পেসিফিক মেট্রিসেস আছে, এগুলো লাগবে না আমাদের, জেনে রাখতে পারো চাইলে। স্ট্যাটিস্টিক্যাল সিগনিফিকেন্স কি, অন সাম টেস্ট টি ক্লাসিফায়ার এ গেটস 0.992 f1, b gets 0.991 f1, 0.001% ডিফারেন্স। is a actually better than b, এটা জানতে চাই আমরা। কম্পিটিং হাইপোথেসিস, a is generally better than b, a was better than b by chance on t but would not be better than b in general, that is null hypothesis, মানে ইনিশিয়াল হাইপোথেসিস, যেটা ইনিশিয়াল হাইপোথেসিসে ওরা ইনফরমেশন অত বেশি ফিট করা হয় না, যার কারণে ও ইনিশিয়াল একটা, ওইটার মধ্যে যদি বেটার হয় তাহলে দেখবি বাকিগুলো যদি সমানও হয় তারপরে এই যে 0.001 0.002 এরকম ডিফারেন্স থেকে যায়, যার কারণে মনে হয় দেখে যে এ বেটার দেন বি, বাট অ্যাকচুয়ালি কিন্তু এ বেটার দেন বি না, কারণ অনেক ছোট ডিফারেন্স আর এটা রিপিটেবল না, মানে রিপিটিং অকারেন্সে এটা কোনো চেঞ্জ হয় না, দুটো সমান আসে, জাস্ট একবারই সমান আসে নাই, ওটা নাল হাইপোথেসিস, মানে একদম ইনিশিয়াল যে হাইপোথেসিসটা দিছিলাম আমরা, যে ওই যে ডাইস কতবার রোল করবে আর কোনো ইনফরমেশন ছাড়া একবার দিছিলাম না, মনে নাই? হ্যাঁ। হ্যাঁ। প্রবাবিলিটি ডাইস রোলের টাইমে ওই রকম একটা হাইপোথেসিস হয়েছে যে এটা মে বি বেটার দেন বি, এটা হলো চান্স, পুরো একটা পিওর চান্সে এ বেটার দেন বি দেখাইতেছে, পিওর চান্স, এটা আর কিছুই না। আমাদের কি করা উচিত, উই উড লাইক টু রিজেক্ট দ্য নাইল হাইপোথেসিস ইফ ইউ ওয়ান্ট টু এস্টাবলিশ দ্যান এ ইজ অ্যাকচুয়ালি বেটার দেন বি, মানে ফার্স্ট ইনিশিয়াল গেসটা আমরা ডিলিট করে দিতে চাই, যাতে এই যে এরকম বুলশিট না আসে, কোনো চান্সের না থাকে, ঠিক আছে? মানে ওই যে ইনিশিয়াল গেসটা যদি ডিলিট করে দিই তাহলে বাকিগুলো তো টেস্ট করা, তাই না? বাকিগুলো তো নর্মাল না, তো বাকিগুলোর মধ্যে যদি ও ভালো আসে তার মানে ও চান্সে না, ও অ্যাকচুয়ালি ভালো, তাই না? How do we do that? One way can be we can do some sort of statistical significance test, students t-test using multiple samples. If the test value is less than the preset critical value, p-value, we reject the null hypothesis. How do we get the samples? Many ways. There is cross validation. মানে বলছে যে টেস্ট ভ্যালু যদি লেস দেন প্রিসেট ক্রিটিক্যাল ভ্যালু, মানে একটা ক্রিটিক্যাল ভ্যালু সেট করা থাকে পি ভ্যালু, ওইটার চেয়ে যদি টেস্ট ভ্যালু লেস থাকে তার মানে বুঝবো হলো এটা চান্সের জন্য কিছু একটা গ্যাঞ্জাম হইতেছে, যার কারণে আমরা নাল হাইপোথেসিসটা ডিলিট করে দিব, ডিলিট করে দিয়ে আবার ক্যালকুলেট করবো একবার পুরো জিনিসটা,
তখন দেখবো যে বেটার নাকি খারাপ। যদি তখন বেটার না হয় তাহলে বেটার না, আর যদি তখন বেটার আসে তাহলে বেটার। এটা এখনো আমাদের শিখায়নি স্যার আসলে, যে কিভাবে স্যাম্পল বাইট করা যায়, মেনি ওয়েজ, ক্রস ভ্যালিডেশন কেমনে কি করে, ওটা মেবি ফিউচারে শিখবে, এখনো শিখা নেই। এই আচ্ছা তারপর শেষ? এটাই আছে চ্যাপ্টারে, বুঝছো? হ্যাঁ। হুম, কি করবি এখন? দেখ ফর্মুলা টর্মুলা যেগুলো আছে, এই ফর্মুলা গুলো লিখে রাখিস, আর থিওরি তো বুঝছো হালকা পাতলা।